আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভাই বোনেরা, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে আগে এটা বলো। একটু আমি দুঃখিত, এটা ঠিক করো, নিচের লাইটটা দেখো। তোমরা শুনতে পাচ্ছ কিনা? আমি আজকে আমি কখনো টি শার্ট পরে কখনো ক্লাস নেই, আমি মনে হলো যে আজকে তোমাদের এখানে টি শার্ট পরে ক্লাস নিতে পারি। সো সবাই শুনতে পাচ্ছ ভাইয়া? হ্যাঁ, একটু প্রবলেমে ছিলাম, একটু আসলে ইস্যু ছিল, যে জন্য আসলে দেরি হয়ে গেল। উম্মে লাবণী, যারা যারা যুক্ত হয়েছো, 26-এর এটা আমাদের লাস্ট ক্লাস। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ক্লাস করতে দৌড়াতে হবে না, বসে বসে করতে হবে, মনে হয় করতে পারবা, দ্যাটস ট্রু। তো এই ক্লাসটা, এটা আমাদের গত বছর টি শার্ট, এবছর টি শার্ট কালকের মধ্যে আমরা পাবো, অলরেডি ছাপাই ফেলছি, আজকের মধ্যে চলে আসবে। ও ফ্যান্টাস্টিক, তাহলে এই ক্লাসের মধ্যে আমরা এই বছরের টি শার্টটা পেয়ে যাব। তো আজকের ক্লাসে যারা নোট সাবমিট করবে, একটা যাও, এই যে শুরুতে একটা একদমই আজকের ক্লাস 4, আজকের মধ্যে টি শার্ট চলে আসবে। সো ক্লাস 4-এর যে নোট সাবমিট করবে ডিএমসি ড্রিমার্স গ্রুপে, সে তাদের মধ্যে 3জনকে, ভাগ্যবান 3জনকে আমরা ড্রিম জার্সি পাঠিয়ে দিব। হয়তোবা পাঠাতে ঈদের পরে পারবো, কারণ পরশুর পরে আমাদের আসলে স্টুডিও অফ হয়ে যাবে। বাট 3জনকে আমি তোমাকে অবশ্যই ঘোষণা দিলাম আজকের ক্লাসের, বা আমাদের আজকের ক্লাসেই শুধু, মানে আর আগের গুলার থেকে তো আমরা তো পুরস্কার দিবই। ঠিক আছে, উত্তেজিত 27 নোট পোস্ট করলে অ্যাপ্রুভ হয়, কিন্তু আমরা পোস্ট করলে অ্যাপ্রুভ হয় না কেন ফজলে রাব্বি? এটা একদমই সত্য না, সবাই পোস্ট করলে অ্যাপ্রুভ হয়। বরং উত্তেজিত 27কে তো এখন ডিএমসি ড্রিমার্স গ্রুপে আর পোস্ট করতেই বলি নাই, ওরা এখন ওদের যে গ্রুপটা সেটাতে ওরা পোস্ট করবে। তো এই গ্রুপে আপাতত 25 এবং 26কে নিয়ে আমরা ডিএমসি ড্রিমার্স গ্রুপে ব্যস্ততা থাকবে। উত্তেজিত 27 আস্তে আস্তে কলেজে ভর্তি হওয়ার পর ওরা আস্তে আস্তে এন্ট্রি নিবে। ঠিক আছে, সীমান্ত মেহরাফ, ওকে। সো আমরা তাহলে কথা না বাড়িয়ে পড়া শুরু করবো ইনশাল্লাহ। তোমরা তাহলে আজকে আবারও ঘোষণা দিচ্ছি যে ক্লাস 4-এর নোট যে সাবমিট করবে আগামী 2-3 দিনের মধ্যে, আজকে আমরা, এটা আমাদের গত বছরের জার্সি। তো এই জার্সিটা আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি খুব একটা ভালো খারাপের মাঝামাঝি। ঠিক আছে, আমরা নতুন টি শার্ট ক্লাস চলাকালীন অবস্থায় পেয়ে যেতে পারি, যদিও আমি জানি না যে আমি পড়তে পারবো কিনা, কিন্তু আজকে যারা করবে তাদের মধ্যে 3জনকে কবের মধ্যে, আগামী 2-3 দিনের মধ্যে আমরা চেষ্টা করবো যে 3 দিনের মধ্যে এইটার রেজাল্ট অন্ততপক্ষে দিয়ে দেওয়ার। আর গত 4টা ক্লাসে যারা রেজাল্ট করছে তাদের সেটারও একটা কন্টেস্ট দিয়ে দিব কালকে। এবং ইনশাল্লাহ এই শুধুমাত্র এই ক্লাস রিভিউ করেই আমি 10জনকে টি শার্ট পাঠাবো, 10জনকে, শুধুমাত্র এই 4টা ক্লাসের নোট সাবমিট করেই আমি 10জনকে টি শার্ট ড্রিম জার্সি পাঠাবো। এবং তোমরা যদি ভাবো যে এটা একটা এলেবেলে জার্সিটাতে কিন্তু আমরা যথেষ্ট ভালো, জার্সিটা কিন্তু আমরা যথেষ্ট ভালো কাজ করেছি এবং জার্সিটা কিন্তু যথেষ্ট গুণগত মানে উন্নত। ঠিক আছে, এখন এইটা ভাইয়া কাদের ক্লাস? এটা তো যারা আমাদের সাথে আছো তারা তো জানোই যে এটা কাদের ক্লাস। এটা তো 26 ব্যাচের ক্লাস। আমি গত কয়েকদিন ধরে 27 ব্যাচের ক্লাস নিচ্ছিলাম, এবং আমার 25 ব্যাচের বাচ্চারা তো মন খারাপ করছে, আমার ছোট ভাই বোনেরা, যে ভাই আমাদেরকে ভুলে গেলেন। তোমাদেরকে ভুলি নাই, তোমাদেরকে একদম মাথার মধ্যে আছে, তোমাদের পরীক্ষা আগামী মাসে, কিন্তু দম তো পাচ্ছি না আসলে। সো এই যে যারা এইচএসসি এখনো বায়োলজি ভালো মতো শুরু করো নাই, কামব্যাক দিতে চাও, আগামী 1 বছরে আমরা পেপার 1 পেপার 2 শুরু করবো। তো আমাদের কোর্সের ক্লাস এই হলো, ফুল সিলেবাস 2000-4000 টাকা, ফুল সিলেবাস। সাইকেলটা 2টো পেপারে পড়বো আমরা। ঠিক আছে, আমাদের সাথে অলরেডি কোর্স শুরু হচ্ছে 15ই জুন, অলরেডি 243ও যুক্ত হয়ে গেছে। এটা হলো ফ্রি উইক, তন্দ্রা একটা সপ্তাহ ফ্রি উইক নিয়েছে, আমি একটা সপ্তাহ ফ্রি উইক পড়াচ্ছি। আজকে সেই ফ্রি উইকের লাস্ট ক্লাস। তো ক্লাস শুরু হবে কবে এই কোর্সের? আমাদের কোর্সের ক্লাস শুরু হচ্ছে ঈদের পরে 15ই জুন আমাদের ক্লাস শুরু হচ্ছে। ওকে, 15ই জুন আমরা ক্লাস শুরু করছি প্রাইভেট গ্রুপে একদম। এবং এই যে শুরু হবে, জাস্ট একটু খালি বলে দিই, প্রত্যেক মাসে 4টা করে চ্যাপ্টার শেষ করব আমরা। জাস্ট আমার সাথে লেগে থাকবা, দেখবে যে পুরোপুরি পড়া শেষ হয়ে গেছে। এবং আমি নিশ্চিত করতে পারি, যারা অলরেডি যুক্ত হও নাই, তুমি বায়োলজি যেখানেই পড়ে থাকো না কেন, তোমার এই ক্লাসগুলো করতে ভালো লাগবে। আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে তুমি দেখবা যে বায়োলজিকে ভালোবাসছো। প্রিয় ভাই বোনেরা, কথা না বাড়াই, চলো শুরু করি। আর একটু দেরি হওয়ার একটাই কারণ, সেটা হলো আজকে তো আমি জেনে শুনে তোমাদের ক্লাস রেখেছিলাম 9টায়, কিন্তু গতকালকে রাতে একটা ইমার্জেন্সি, আমার ডিউটিটা আমাকে আমাকে একটা এক্সট্রা ডিউটি করতে হলো, আমার এক কলিগের অসুবিধা, ফলে বাধ্য হয়ে আমাকে আসলে ক্লাসটা পিছাই দিতে হলো। এবং ক্লাসটা 10:30টায় দেওয়ার পরেও কেন 45-50-এ শুরু হলো, তারও একটাই কারণ, এখানে আরেকজন, আমাদের যে স্টুডিও ওনার, তার একজন আত্মীয় আইসিইউতে আছে। এখন তিনি তার এই যে সমস্যাটা বলছিলেন, আমি চাইলেও সেটা অ্যাভয়েড করতে পারছিলাম না। এখন তোমরা তো এইটুকু তো, এই যে মাত্র তাকে বিদায় দিলাম,
শুরুতে, লাইভের শুরুতে তাকে হয়তো তোমরা দেখতেও পাবা, তিনি মাত্র বসেছিলেন, মানে তাকে তো আমি বলতে পারি না যে আপনি জাস্ট উঠে যান, ঠিক আছে? ওকে, সো যারা যুক্ত হয়ে গেছো গ্রুপে, ওয়েব অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হয়েছো, ওয়েব অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। ওয়েব অ্যাপের লিঙ্কে ক্লিক করে তোমার আইডি দিয়ে তুমি যুক্ত হয়ে যেতে পারবা, মেইল আইডিতে যুক্ত হতে পারবা। সো আমরা পড়ছিলাম পরিপাক এবং শোষণ। আজকে পরিপাক ও শোষণের লাস্ট ক্লাস। আরো একবার বলি, আজকের ক্লাসে নোট সাবমিট করে 3 জন, আজকের ক্লাসে নোট সাবমিট করে 3 জন ড্রিম জার্সি পেতে যাচ্ছে। নতুন জার্সিটা, এটা তো গত বছরের, এটা আসলে শেষ হয়ে গেছে, আমাদের স্টক আউট, এবং এটা আমরা ছাপাবো না। বেটার ভার্সনটা আমরা একটা ডিজাইন করেছি। ওকে ভাইয়া, কলেজ এক্সাম 16 তারিখ থেকে, তাহলে 1 মাস পরে তুমি কামব্যাক করবা, কিন্তু অনেকেরই বেশিরভাগ কলেজে এক্সাম আসলে অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। তো গতদিন আমরা লিভারের উপরে একটা মোটামুটি পণ্ডিতি করে ফেলেছি, লিভারের উপরে আমরা হিউজ পড়ালেখা করেছি, লিভারের অনেকগুলো নোট সাবমিট করেছে, সেগুলো আমার চোখে পড়ছে। সো সেগুলোতে আমরা যাব। আজকে আমরা বাকি চ্যাপ্টারে যা যা আছে সেইটা আলোচনা করে ফেলবো। অলরেডি আমাদের চ্যাপ্টারের বেশিরভাগ পড়াই কিন্তু অলমোস্ট শেষ। মুখগহ্বরে পরিপাক শেষ, পাকস্থলিতে পরিপাক শেষ, ক্ষুদ্রান্তে কিভাবে খাবার পরিপাক হয় সেটাও আলোচনা করা হয়ে গেছে। আমাদের 2টা টপিক বাকি। একটা হলো কিভাবে খাবার আমরা যে খাই সেটা কিভাবে স্নায়ু কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করে, কিছু হরমোনের নাম পড়বো, কিছু স্নায়ুর কাজ পড়বো, আর কিভাবে খাবারটা শোষণ হয় সেইটা পড়বো, এবং আমরা যে মোটু হলে কি করব না করব সেইগুলো নিয়ে পড়ালেখা করব। তো শুরুতে একটা ছোট এবং ভালো টপিক শুরুতে আলোচনা করে দেই। চলো, টপিকটার নাম দেখো, টপিকটার নাম হলো স্থূলতা। রেডি? এই টপিক থেকে নানাবিধভাবে প্রশ্ন আসবে। চলো সবার আগে আমরা এই টপিকটা A to Z পড়ে ফেলি। আবার আমি গ্যারান্টি দিচ্ছি, মূল বইটা যে যত ভালো করে পড়বে সে কিন্তু ভর্তি পরীক্ষায় তত ভালো আউটপুট দিতে পারবে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, ঠিক আছে ভাইয়া। নোটের কনফিগারেশন কি হবে সেটা হলে সেটা অ্যাপ্রুভ হবে জার্সির জন্য? না, যারাই নোট সাবমিট করবে ভালোদের মধ্যেই আমরা লটারি করব 3 জনের। হ্যাঁ, মানে এলেভেলে নোট সাবমিট করছো, ওকে হিসাবই নিব না, জাস্ট একটু মোটামুটি একটু যত্ন করে আজকের ক্লাসটা নোট করছো, সাথে একটা সুন্দর রিভিউ দিলা যে ক্লাস করছো কি করো নাই, তারপর যা সাবমিট করলে আমরা তোমার নোটটাকে বিবেচনা করব এবং লাইভ লটারি করার চেষ্টা করব একদম। ঠিক আছে জয়দেব, শুরুতেই বলে দিলাম কোর্স শুরু হচ্ছে 15ই জুন। ঈদের বন্ধ তো চলেই আসলো, পরশুদিন থেকে তো ঈদের বন্ধ সারা দেশে, বুধবার থেকে, রাইট? ওকে, সুন্দর। আর ওকে, চলো এটা আচ্ছা, এডিট পিন কমেন্টে কিন্তু এইচএসসি 26-এর কোর্সটা, কিন্তু এইচএসসি 26-এর কোর্স। আমরা চলো বিসমিল্লাহ বলে শুরু করি। মোটা হওয়া, প্রিয় ভাই বোনেরা, এটা তোমাকে বাকি জীবন মনে রাখতে হবে। সেটা হলো, দেখো মানুষ আমরা কত রোগ হয় আমাদের, তাই না? তুমি তাকায় দেখো, তুমি কয়েকটা বড় বড় রোগের নাম দেখো। মাত্র যে লোকটা আসছিল, মানে আমাদের এই স্টুডিওর যে ফ্ল্যাটের ওনার, তিনি তো এই যে হার্ট অ্যাটাক, তোমরা সবাই নাম শুনছো তাই না? তারপরে স্ট্রোক, হার্ট অ্যাটাক বলো, স্ট্রোক বলো, এই রোগগুলা কাদের হয়, কেন হয়? এই রোগগুলো দুইটাই কি, রক্তনালীর গায়ে চর্বি জমে যাওয়া। দেখো, রক্তনালীর গায়ে চর্বি জমে যায়, চর্বি জমতে 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 যখন রক্তনালীটা পুরো ব্লক হয়ে গেল, 100% ব্লক, হার্টে হলে সেটা হার্ট অ্যাটাক, ব্রেইনে হলে সেটাকে আমরা বলবো স্ট্রোক। এবং তুমি দেখো বেশিরভাগ ক্ষেত্রে, যদিও সব সময় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলো হয় কাদের? যারা একটু মোটা তাদের হয়। তবে এটা কিন্তু সবসময় সত্য না, চিকন মানুষদেরও কিন্তু হয়, মানে সবারই হতে পারে, তবে মোটুদের বেশি হয়। মোটুকে যারা আমরা একটু মোটু, এটাকে বলে স্থূলতা। দেখো এখানে আমরা যারা মোটাকে মোটা বললে অবশ্যই সে মন খারাপ করবে, এটা সত্য। কেউ মোটা, তুমি তাকে মোটা বললা, সে মন খারাপ করবে। কেউ কানা, তুমি তাকে কানা বললা, সে মন খারাপ করবে। কারো চোখ একটু বাঁকা, তুমি তাকে টেরা বললা, সে মন খারাপ করবে। দ্যাটস ট্রু। মোটুকে মোটু বললে মন খারাপ করবে, এবং আমরা মোটু বললে আসলে তাকে, আমরা আমাদের বন্ধু বান্ধবকে কিন্তু আমরা মোটা বলে খেপাই, তাই না? কত রকম কথাই তো আমরা আমাদের মোটকা বন্ধুদেরকে বলি, তারা কিন্তু ভিতরে কষ্ট পায়, মন খারাপ করে। কিন্তু এ কথাও সত্য যে মোটার মধ্যে ভালো কিছু নাই, মানে কেউ মোটা, এটার মধ্যে ভালো কোনো কিছু নাই। তোমার যে বডি ফিটনেস, এই বডি ফিটনেস, তোমার যে বডি, সেটা তোমার যে উচ্চতা, সেটা যতটুকু ওজন অ্যালাউ করে, এর চেয়ে বেশি 1 কেজি ওজন, 1 কেজি চর্বি, এর চেয়ে বেশি 1 কেজি ওজন তোমার এই যে রক্তনালীর গায়ে চর্বি জমাবে। ধরো তোমার উচ্চতা, যেমন আমার উচ্চতা 5 ফিট, 10 ইঞ্চি, ঠিক আছে? সো আমার এই উচ্চতার জন্য আমার একটা
ওজন পারফেক্ট। ধরো আমার পারফেক্ট ওজন হলো 75 কেজি, 75 কেজি হলে আমি পারফেক্ট। কিন্তু ধরো আমার ওজন 82 কেজি, এই যে 7 কেজি, এই 7 কেজি আজও কাজও কোথাও না কোথাও আমাকে ভোগাবে। এটা প্রত্যেকের জন্য সত্যি, আমরা এটা অনেক সময় বিশ্বাস করতে চাই না, বা আমরা অনেক সময় এটা বিলিভ করি না, কিন্তু এই যে এক্সট্রা 7 কেজি, এটা কোনো না কোনো ভাবে তোমার শরীরে ফেরত আসবে। খুব বেশি হয়ে গেলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক। অনেক সময় দেখবা কিছু কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা, দেখবা এটাকে বলে অস্টিও আর্থ্রাইটিস। তোমার জয়েন্টের উপরে যে তরুণাস্থিগুলো থাকে সেগুলো ক্ষয়ে যায়, বিশেষ করে বুড়ো মানুষদের দেখবা জয়েন্টে ব্যথা, এটাকে বলে অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস কাদের বেশি হয়? মোটাদের। তুমি ওজন কমায় ফেলো, 10 কেজি ওজন কমায় ফেলো, 50% ব্যথা কমে যাবে। ঠিক আছে? পিঠে ব্যথা হয়, কাদের হয়? এই যে মোটা মানুষদের। দেখবা এই যে 10 কেজি বেশি, তুমি দেখবা ঘুমালে তুমি নাক ডাকবা। এই যে ঘুমালে তুমি কি করবা? ঘুমালে তুমি নাক ডাকবা। এই যে মোটা মানুষরা ঘুমাইলে যে নাক ডাকে, এইটার নাম কি জানো? এগুলো কিন্তু পড়া, পরীক্ষার পড়া। এই যে মোটা মানুষরা ঘুমালে নাক ডাকে, এবং এই পড়াগুলো কিন্তু তোমার প্রত্যেক দিনের সাথে জড়িত। তোমার অসংখ্য আত্মীয় স্বজন আছে যারা ঘুমাইলে নাক ডাকে, জোরে জোরে নাক ডাকে। কারা বেশি নাক ডাকে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখবা মেয়েরা কম নাক ডাকে, চিকন মেয়েরা কম নাক ডাকে, চিকন ছেলেরা কম নাক ডাকে। এই যে যাদের ওজন ওভারওয়েট, এমন না যে মোটা হতে হবে, ওভারওয়েট হলেই তুমি নাক ডাকবা, এইটাই হলো কথা। তুমি দেখবা এই বয়সে তোমরা বাচ্চারা আছো, তোমরা এই বয়সে কেউ নাক ডাকার কথা না, কিন্তু তোমার বয়স যখন আমার মতো হবে 30-40, তুমি নাক ডাকা শুরু করবা। যেই মুহূর্তে বুঝবা যে তুমি নাক ডাকছো, বুঝে নিবা যে তোমার এই জায়গার চর্বি বেড়ে যাচ্ছে, ইউ আর ওভারওয়েট। এটা একটা সাইন এন্ড সিমটম। যাদের এটা খুব বেশি হয়, নাক ডাকতে ডাকতে দেখবা কিছু সময়ের জন্য তোমার দম আটকে যাচ্ছে, ঘুমাতে ঘুমাতে তোমার দম আটকে যায়। এটাকে বলে অবস্ট্রাকটিভ। ঘুমাতে ঘুমাতে কিছু সময়ের জন্য তোমার দম আটকে যাবে, এইটাকে বলে অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ মানে আটকে যাওয়া। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। মানে কি দেখো, এটা তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে এই পড়াটা। অবস্ট্রাকটিভ মানে কি? অবস্ট্রাকশন মানে বন্ধ হয়ে যাওয়া, আটকে যাওয়া। স্লিপ মানে ঘুমানো। অ্যাপনিয়া, পিএন যেখানেই পাবা, পিএনই বুঝবা, এটা দ্বারা শ্বাস প্রশ্বাস বোঝায়। নিউমোনিয়া, তো পি আছে, তো এ মানে কি নাই, তাহলে বন্ধ হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া। অ্যাপনিয়া মানে শ্বাস বন্ধ। অ্যাপনিয়া শব্দের অর্থ কি? শ্বাস বন্ধ হয়ে যাওয়া। দেখো এই চ্যাপ্টারটা পুরাটা পড়ার পর আমি যদি তোমাকে চ্যাপ্টারটার মূল, যেই চ্যাপ্টার থেকে যে শিক্ষাটা আমাদের জীবনে কাজে লাগানো উচিত, সেটাতেই যদি সবচেয়ে কম সময় দেই, তাহলে আসলে লাভ নাই। হ্যাঁ, মানে এটাতেই সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত পুরো চ্যাপ্টারের। পরিপাকের এনজাইম মুখস্থ করে জীবনে কি হবে? তুমি একটা মানুষের উপকার করতে পারবা? ভাই আপনার মনে হয় পেপসিনের সমস্যা, ভাই তুমি এটা সমাধান এভাবে করতে পারবে না। রাদার দেন এই অংশটা সবচেয়ে ইফেক্টিভ পার্ট, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তোমার কি হলো? শ্বাস বন্ধ হয়ে যায়। কখন? ঘুমের সময়। কেন? কারণ এই যে তুমি শ্বাস নাও কোন দিক দিয়ে? নাক আর মুখ। ভাই নাক আর মুখের বাতাস আর বের হতে পারে না, ফলে কিছু সময়ের জন্য আমরা কিভাবে দম নেই। কিন্তু তোমার যখন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হবে, দেখবা এই যে এটা অনেকে মিম ম্যাটেরিয়াল বানাই ফেলবে, কিন্তু দেখো এই যে দেখো, তুমি তোমার বাবার হতে পারে যদি মোটু হয়, তোমার দাদার হতে পারে। দেখো তুমি তো একটু ঘুমায় যাও, তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু দেখবো অনেকক্ষণ ধরে সে দম নিচ্ছে না। 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড ধরে সে দম নিচ্ছে না, তার শ্বাসটা আটকে যাচ্ছে। এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবং এটা কি করে? স্ট্রোকের রিস্ক বাড়ায়। কেন? কারণ এই 4 থেকে 5 সেকেন্ড, এই 4 থেকে 5 সেকেন্ড ওর শরীরে তো বাতাস প্রবেশ করতেছে না, ওর ব্রেনে কিন্তু বাতাস যাচ্ছে না। এই মানুষগুলা ঘুমের ঘোরে অনেক বেশি স্ট্রোক আক্রান্ত হয়। বিশ্বাস করো, দেখবা এরকম কাহিনী শুনবা, রাতের বেলা ঠিক মানুষটা ঘুমাইলো, সকালবেলা দেখি মারা গেছে। রাতের বেলা ঠিক ঘুমাইলো, সকালবেলা উঠে দেখি এক হাত নাড়াতে পারে না। এই মানুষগুলোর ঘুমের ঘোরে স্ট্রোক হয়, কারণ তার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়। এবং কাদের বেশি হয়? যাদের নর্মালের তুলনায় বেশি ওজন। এই যে এখন নর্মাল কোনটা, এইটা আমরা যেই জিনিসটার মাধ্যমে বুঝি, সেই জিনিসটার নাম হলো বডি মাস ইন্ডেক্স। এটা তোমরা অলরেডি সবাই পারো, তারপরে এটা পরীক্ষায় আসবে, স্পষ্টভাবে বললাম। অলরেডি সকল ভর্তি পরীক্ষায় তো আসবেই, একাডেমিকেও আসবে, দিস ইজ এ মাস্ট। এবং এগুলো কিন্তু জীবনের সাথে জড়িত, এই সায়েন্সটা একদম জীবনের সাথে জড়িত। তোমার পরিবারের, দুনিয়াতে তুমি কতদিন বাঁচবা,
50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, বা হয়তো কালকেও মরে যেতে পারো। বাংলাদেশের অ্যাভারেজ গড় এই মুহূর্তে 75 বছর। যদি 75 বছর সুস্থ মতো বাঁচতে চাও, যদি 50 বছরের পর প্রেসক্রিপশনে, আজকে ডিএমসি ড্রিমার্স গ্রুপে দেখবা যে আমি একটা প্রেসক্রিপশনের ছবি পোস্ট করেছি। অনেকেই বলতেছে ভাই ওই লোকটা কি হয়েছে, ওর একটা হার্ট অ্যাটাক হয়েছে আর একটা নিউরোলজিক্যাল ডিজিজ হয়েছে। দেখো ওখানে 10 থেকে 12টা ওষুধ দেওয়া হয়েছে, এবং তাকে কিন্তু যার একবার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যায়, সাথে ডায়াবেটিস আর প্রেশার থাকে, তাকে সারা জীবন 10 থেকে 12টা করে ওষুধ খেতে থাকতে হবে। তুমি জাস্ট চিন্তা করো, প্রতিদিন তুমি খাবার পর 3 থেকে 4টা করে, 3 থেকে 4টা 5টা করে ওষুধ খাচ্ছ। তুমি জাস্ট চিন্তা করো, তোমার প্রত্যেকদিন ঔষধের পেছনে 300-400 টাকা যাচ্ছে। ভাই, সবার আয় ইনকাম কি একরকম? এবং বিশ্বাস করো, আল্লাহ পাক তো আয়ু ঠিক করে রেখেছেন, কিন্তু আয়ু কিন্তু এটার উপরেও নির্ভর করে তোমার আর্থিক সচ্ছলতা কেমন, তুমি কেমন চিকিৎসা পাচ্ছ, এটার উপর নির্ভর করে। এটা তো আমরা হায়াত দিয়ে ব্যাখ্যা করতে পারি। তামিম ইকবালের হায়াত ছিল বলেও বেঁচে গেল, কিন্তু ভাইয়া ওর হায়াত ছিল কি ছিল না তুমি কিভাবে জানবা? আমরা তো জানি না কার হায়াত কতটুকু। কেউ মারা গেল একটা বাচ্চা, তখন আমরা বলি যে ওর হায়াত শেষ। কিন্তু তামিম ইকবালের জায়গায় যদি তুমি আমি থাকতাম, আমরা মারা যেতাম, এটাই সত্যি। সো চিকিৎসা বা ভালো একটা ট্রিটমেন্ট বা সার্জারি বা ভালো ঔষধ তোমার আয়ু কিন্তু, মানে আয়ু বাড়াতে পারে বলতে, দুনিয়াতে তোমার হায়াত হয়তো লম্বা করতে পারে। আল্লাহ হয়তো তোমার ভাগ্যটা লিখে রেখেছেন। এখন আল্লাহ তো এমনি এমনি লিখবেন না, তোমাকে সেটা আর্ন করতে হবে। তো লাইফ কিন্তু দেবা বিদেশে। আগেরকার মানুষ, আজ থেকে 300 বছর আগের মানুষের আয়ু কত ছিল জানো? পুরো পৃথিবীর গড় বয়স 40 বছর। জাস্ট গুগল করে দেখো। আগের দিনে মানুষ কিন্তু 40 বছরে মারা যেত, জাস্ট 40 বছরে মারা যেত। কেন? ভালো ঔষধ ছিল না, একটা হার্ট অ্যাটাক হলেই মারা যেত। এখনকার মানুষ, বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল 30 বছর, এখন এটা ডাবল। কেন হলো? চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য। এগুলা কিন্তু মিছে মিছে না, মানে হাওয়ার উপরে হয় নাই, এটা একদম রিয়েল সায়েন্স। এই যে জিনিসটা পড়াবো, এটা তোমার বাবা, তোমার মা, যেমন মাত্র যিনি এসেছেন, তার বড় বোন মহিলা, তার এমন একটা হার্ট অ্যাটাক হয়েছে, ওই হার্ট অ্যাটাকে ডিরেক্ট তিনি আইসিইউতে চলে গেছেন, তার কিডনি ফেল করে গেছে। ভাইয়া, সময় থাকতে সচেতন। এবং তিনি বলছিলেন তার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, এবং তারা খাবার দাবারে নিয়ন্ত্রণ করতেন না, তিনি মাত্র বললেন। তো তুমি তোমার যে শরীর, এটার নাম, শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাহাই সয়। তুমি যদি বেশি বেশি খাও, মোটা হবে। আমার বাবা বলতেন, আহার নিদ্রা ভয়, এই কথাটা মনে রাখবা, এটা বাকি জীবন মনে রাখবা। আহার, এটা আমার আব্বু বলেন, এটা একটা বিখ্যাত হয়তো বা প্রবাদ। আহার নিদ্রা ভয় যত বাড়াবেন ততই হয়। তুমি যত বেশি খেতে চাইবা, তুমি খেতে পারবা। আমি একসময় খুব কম খেতাম, আমার ওজন, তোমরা যদি আমার আজ থেকে, ফেসবুকে হয়তো অনেক ছবি এখন নাই, অনেকগুলোই হয়তো মুছে গেছে, তোমরা যদি আমার আজ থেকে 10 বছর আগে ছবি দেখো, দেখবা আমার গায়ে একদম মাংস নাই। কিন্তু তারপর মানে আমি বোধহয় 2018-19 সালে সিদ্ধান্ত নিলাম আমাকে ওয়েট গেইন করতে হবে। আমি প্রচুর খাওয়া শুরু করলাম, এবং বিশ্বাস করো আমি প্রচুর খাওয়া দাওয়া করতে পারলাম। মানে আমি চাইলাম এবং আমি খেতে পারলাম আসলেই। এবং একটা সময় এমন হলো যে আমি অনেক ওভারওয়েট হয়ে গেলাম। আমি যখন সরকারি চাকরি নিয়ে প্রথম যাই, তখন লিটারালি, এখন যখন আমি 3-4 বছর আগে ছবি দেখি, লিটারালি আমার গালগুলো এরকম ঝুলতেছে, এবং তখন আমার প্রথম নাক ডাকা শুরু হয়। এখন আর হয়তো ডাকি না, বা খুব কম ডাকি। একটা রিয়েল ঘটনা বললাম। এবং তুমি দেখবা যে বেশিরভাগ মোটা মানুষই দেখবা রাতের বেলা নাক ডাকে, কারণ তার এই জায়গায় মাংস, কারণ এই জায়গায় তোমার মাংস জমে যায়, মাংস জমে তোমার শ্বাস প্রশ্বাসটা কষ্ট হয়। তুমি যত বেশি খেতে চাইবা, তুমি খেতে পারবা। তুমি যত বেশি ঘুমাতে চাইবা, তোমার আরো বেশি ঘুম পাবে। যেমন আমি 6 ঘন্টা ঘুমাই, আমি আমারটা দিয়ে তোমাকে উদাহরণ দেই। 6 ঘন্টার কম ঘুমালে আমার সারাটা দিন খারাপ যায়। 6 ঘন্টার বেশি চাইলে আমি ঘুমাতে পারি, কিন্তু 6 ঘন্টা আমার একবার ঘুম ভাঙে। কিন্তু আমি যদি মনে আরো 3 ঘন্টা ঘুমাবো, আমি ঘুমাতে পারি। তুমি যদি অভ্যাস করো যে আমি প্রতিদিন 8 ঘন্টা ঘুমাবো, তোমার শরীর 8 ঘন্টা মেনে নিবে। তুমি যদি অভ্যাস করো যে টানা 1 মাস অভ্যাস করে 5 ঘন্টায় ঘুমাবো, তোমার শরীর মেনে নিবে। বুঝতে পারলাম? এবং ভয়, দুনিয়াতে তুমি চাইলে অসংখ্যভাবে ভয় পেতে পারো, আর তুমি যেদিন ভয়কে জয় করবা, ভয়ের পরেই জয়। অনেকে বলে ভয়ের আগেই জয়, তো ডর কে আগে জিত হয়, বাট এটা আসলে হলো ভয়ের পরে জয়। মানে তুমি প্রথম ভয় পাবা, তারপরে ভয়কে জয় করবা। জয় করলেই তোমার আসলে, ভয়কে জয় করার পরে তুমি আসল জয়টা আসলে জিতবা। অনেকেই যে ভয় পায় যে ভাই আমি কি পারবো, এই লাইনটাকে, এটাই তো তোমার জীবনের সবচেয়ে বড় ভয়, আমি যদি ব্যর্থ হই। পরিশ্রম করে এই ভয়টাকে জয় করার চেষ্টা করা। তোমাদের জন্য এই বছর 6 ঘন্টা ঘুম এনাফ কিনা? 6 ঘন্টা ঘুম, মিনিমাম 6 ঘন্টা ঘুম, 7 থেকে 8 ঘন্টা সবচেয়ে ভালো। ব্রেইনের জন্য 7 থেকে 8 ঘন্টা সবচেয়ে ভালো। বুঝাতে পারলাম? এবং এই যে আমরা যখন ঘুমাই, তখন আসলে কি ঘটনা ঘটে? আজকে সারাদিনে তোমার চোখ দিয়ে অনেক ইনপুট হলো না, তুমি অনেক ইনপুট দিলে না, এই ইনপুটগুলা ব্রেনের বিভিন্ন জায়গায় গিয়ে সেটেল হতে থাকে। তুমি যতটুকু ঘুমাবা 8 ঘন্টা 7 ঘন্টা, এগুলা মেমোরিতে
কনভার্ট হবে, তোমার পার্মানেন্ট মেমোরিতে কনভার্ট হবে। তুমি যে পরীক্ষার আগে সেই পড়া পড়ে গেলা, পরীক্ষা পর্যন্ত হয়তো মনে থাকবে, বা অনেক সময় পরীক্ষার পরেও মনে থাকবে না, পরীক্ষার সময় মনে থাকে না, তাই না? কারণ তুমি তো ওটাকে প্রপারলি ব্রেনের মধ্যে বসতে সময় দাও নাই। দেখবা তুমি 3 দিন পরে আর চাইলেও মনে রাখতে পারবে না। তুমি পরীক্ষার 3 দিন পার হলো, পরীক্ষার আগের রাতে যে পড়াটা পড়লা, দেখবে যে পরীক্ষা 2 দিন পরেই তুমি আর মনে করতে পারছো না। কারণ কি? পরীক্ষার আগে তুমি 2 ঘন্টা ঘুমাইছো, ওই মেমোরিগুলাকে তুমি পার্মানেন্ট মেমোরি বানাতেই পারো নাই। ওই মেমোরিগুলা তুমি শর্ট টার্ম মেমোরি হয়ে গেছে, এবং 2 দিনের জন্যই তোমার। এবং আসলে তুমি কিন্তু জানতাই তুমি এটা আসলে পরীক্ষার হল পর্যন্তই মনে রাখতে চাও, সেজন্য সেটাও একটা কারণ যে তুমি আর মনে রাখতে পারলা না। সো তাহলে আদর্শ, তাহলে আমাদের বডি কিন্তু এটা একটা সায়েন্স। তুমি যদি মনে করো যে আমার কখনো হার্ট অ্যাটাক হবে না, তুমি যদি মনে করো যে আমার কখনো স্ট্রোক হবে না, যেই মুহূর্তে স্ট্রোক হবে পুরো পৃথিবীটা ক্রাম্বল হয়ে যাবে। তোমার যে বড় বড় স্বপ্ন, চিন্তা করো তো, লিওনেল মেসির একটা স্ট্রোক হলো ডান পাশে, বাম পাটা অবশ হয়ে গেল, লিওনেল মেসি উইল বি জিরো। ক্রিস্টিয়ানো রোনালদো, বাম পাশে একটা স্ট্রোক হলো, ডান হাতটা অবশ হয়ে গেল, ডান পাতা অবশ হয়ে গেল। ইটস জিরো উইদিন এ সেকেন্ড। জাস্ট একটা ছোট্ট রক্তনালী, ব্রেইনের ভেতরের একটা ছোট্ট রক্তনালী, জাস্ট একটা ছোট্ট, পুরো বডির কোনো কিছু সবই 100% ফিট, একটা ছোট্ট রক্তনালী 1 মিনিটের জন্য ব্লক হয়ে গেল। 1 মিনিটের জন্য ব্লক, বাকি জীবন ক্রিস্টিয়ানো রোনালদো আর বাকি জীবন $1 বিলিয়ন মালিক, জিরো, ইট উইল বি জিরো। তো আমাদের জীবন আল্লাহ পাকের হাতে কত ক্ষুদ্র। আমি তো প্রত্যেকদিন ডিল করি, আমি তো প্রত্যেকটা দিন দেখি, মাত্র একটা ছোট্ট রক্তনালী সিটি স্ক্যানে ধরতেই পারি না। আমি যদি প্রতিদিন 100টা পেশেন্ট দেখি, 30 থেকে 40টা পেশেন্টের ডান পাশটা অবশ, সিটি স্ক্যানে ধরাই পড়েনি স্ট্রোকটা স্ট্রোকটা কোন জায়গায়। এর কারণ হলো এত ছোট্ট স্ট্রোক, কিন্তু ব্রেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সেই ছোট্ট স্ট্রোকটা, ডান পাশটা অবশ হয়ে গেল। তোমার আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই কোনো না কোনো স্ট্রোকের রোগী পাবা। দেখবা তার হাতটা একদম ঠিক আছে, তার হাতের মাংস ঠিক আছে, চামড়া ঠিক আছে, রক্ত ঠিক আছে, কিন্তু হাতটা না নড়াতে পারে না, অবশ হয়ে গেছে, প্যারালাইজড। কারণ ব্রেনের সুইচের একটা ছোট্ট রক্তনালী ছেড়ে গেছে। বললাম তো এটা কি জিনিস, না দেখলে বিশ্বাস করবে না। বুঝাতে পেরেছি? সো আমাদের জীবন এটা, এবং এটা কাদের বেশি হয় আবারও বললাম, ওই যে যারা ওভারওয়েট তাদের বেশি হওয়ার সম্ভাবনা। কিন্তু ওভারওয়েট না হলে যে হবে না তাও না, অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এইটা, যাদের বিএমআই বেশি। এখন বিএমআইটা কি? আমরা এটাকে বলি যে ওয়েট ইন কেজি। এটা মনে রাখবো আমরা, ওয়েট তোমার ওজন, তুমি কিসের হিসাব করবা? ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কোয়ার, HIGHT, হাইট ইন মিটার স্কোয়ার। তার মানে কি? তোমার ওজন, যেমন চলো আমারটা হিসাব করি আমরা, আমার ওয়েট ধরো 80 কেজি, আমি মনে হয় এখন কিছুটা ওভারওয়েট আছি। সো হাইট ইন মিটার স্কোয়ার, তাহলে তোমাকে হাইটটা কিন্তু সবসময় মিটার স্কোয়ারে করতে হবে, এটা কিন্তু অঙ্ক আসতে পারে। তো মিটার স্কোয়ার, সো আমি হলাম 5 ফিট, ধরো 5 ফিট 10 ইঞ্চি, তাহলে আমাকে তুমি এটা কনভার্ট করে নিবা 5 ফিট 10 ইঞ্চি, তাহলে 5 ফিট 10 ইঞ্চি। সো তুমি জাস্ট কনভার্ট করো, আমার কনভার্ট করাই আছে অ্যারাউন্ড 100, আমি 177 সেন্টিমিটার, ঠিক আছে? 177 সেন্টিমিটার মানে কি? 1.77 মিটার। এগুলো তোমরা অলরেডি পারো। তো জাস্ট 1.77 স্কোয়ার, হাইট ইন মিটার স্কোয়ার, তাহলে এই তো। সো আলটিমেটলি কত আসবে? জাস্ট বসায় দাও, তুমি তোমারটা বের করে ফেলো, এটা তোমাদের এসএসসির পড়া। কিন্তু এইচএসসিতে গুরুত্বপূর্ণ, এসএসসিতেও এটা আছে, হুবহু সেম জিনিসে আছে, কোনোই আলাদা না। তাহলে 80 ভাগ 1.77 ইকুয়াল টু ভাগ 1.77, ঠিক আছে? 25.53। দেখো আমি নিজেই ওভারলোড হয়ে গেলাম, হাই। তো আমি দেখো রেড জোনে 25.53 কেজি পার মিটার স্কোয়ার, তার মানে আমার প্রত্যেক মিটার স্কোয়ারে 25 কেজি আছে। এখন চলো দেখি তোফাইল ভাইয়া কি হয়ে গেল। ওরে বাপরে বাপ, মেহেজাবিন ইসলাম, তুমি 5.4, দেখতে পাচ্ছ? তুমি 5.4 এবং তোমার ওজন 80 কেজি। তোমার এখন কোনো বিপদ হবে না, বিপদটা তুমি টের পাবা আরো 10 থেকে 20 বছর পর। এটা বিশ্বাস হয় না? টের পাবা, বিপদ হলেই টের পাবা, বললামই তো। আমি 25.53, তাহলে আমার আসলে কি অবস্থা, মানে আমি কি আসলেই বাঁচবো? সো দেখো তো, হেই আমি তো টাচ করে গেলাম। স্বাভাবিক ওজন হলো যদি বিএমআই 25-এর কম হতো, এই আমি তো অতিরিক্ত ওজনে আছি। আল্লাহ, রাতের খাবার তো বাদ দিতে হবে, যদিও আমি আজকে রাতে এমনিও খাওয়ার টাইম পাই নাই, বেশিরভাগ সময় বাদ হয়ে যায় রাতের খাবার, বাট ফাইন।
কিন্তু তোমরা আমাকে দেখে খুব বেশি বুঝতে পারবা না, কারণ আমার তবে আমারটা মানে এটা তো আমি জানি আমার হাড়ের ওজন বেশি। আমি যখন আরো শুকনা ছিলাম দেখবো আমার শরীরে খুব মাংস নাই, তারপর আমি মনে করি যে আমার কিন্তু স্টিল নাও 0.53 বেশি আছে। তাহলে এটাকে আমি কিন্তু এখন মোটা না, তোমরা আমাকে চাইলেও মোটা বলতে পারবা না। আমার শব্দটা কি হলো তুমি তাকায় দেখো, এটাকে বলো ওভারওয়েট। শব্দটার দিকে তাকাও, অতিরিক্ত ওজন, অতিরিক্ত মানে কি ওভার, এটাকে তাহলে বলতে হবে ওভারওয়েট। তাহলে এটার নাম হলো ওভারওয়েট। এটা কিন্তু পরীক্ষায় আসছে। অতিরিক্ত ওজন বলতে কি বোঝায়? 25 থেকে 30, 30-এর এক কম। 30 থেকে 35 হলো মোটা। কখন তুমি মোটা বলতে পারবা? যখন 30 থেকে 35, যেটা আমি নই। কথা ক্লিয়ার? দ্বিতীয় স্তর 35 থেকে 40, তৃতীয় স্তর 40 প্লাস। 40 প্লাসের এরকম একজনের উদাহরণ তোমাদেরকে আমি দিতে পারি, আমি জানি না তোমরা চিনো কি চিনো না। এটা উত্তর হলো আদনান সামি। তোমরা গান শুনেছো কিনা আমি জানি না। আদনান সামি স্থূলতা তৃতীয় স্তরে ছিল, এটাকে বলে মরবিডলি ওবেস্ট, মানে একদম জীবন যায় যায় অবস্থা। সেখান থেকে সে কিন্তু একদম কমে একদম এই জায়গায় চলে এসেছে বা এই জায়গায় চলে এসেছে। একটা এবং এক সবচেয়ে জ্বলন্ত উদাহরণ তোমাদের সামনে দুইজন আছে তোমাদের সামনে, বোধহয় স্থূলতার প্রথম বা দ্বিতীয় স্তরে ছিল হিমেল। হিমেল কিন্তু এখান থেকে ফ্যাট টু ফিট। এমনকি সাকিব, এই দুইজন আমাদের সাকিব ভাইয়া কেমিস্ট্রির, দুইজনই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ফ্যান্টাস্টিক একটা কামব্যাক করেছে। এটা কিন্তু রিয়েল লাইফ কামব্যাক, এবং এটা কতটা চ্যালেঞ্জিং এটা যারা করেছে এটা শুধু তারাই বলতে পারবে। তো হিমেল এবং সাকিবকে আসলে সেলুট দিতে হবে, তারা আসলে ইনসেইন একটা টাস্ক করেছে, ইনসেইন একটা টাস্ক। বুঝতে পারলাম? ফ্যান্টাস্টিক, ফ্যান অফ দ্যাম, অদ্ভুত। বুঝতে পেরেছি তারা কিন্তু একটা বিশাল কাজ করেছে। 10 কেজি, 20 কেজি, 30 কেজি ওজন কমানো, দিস ইজ নট ইজি। হ্যাঁ, সো এবং সে কিন্তু বিশ্বাস করো তার ভবিষ্যতের অসংখ্য রোগ সে ঠেকাই দিল। এটা তুমি বিশ্বাস করো চাই না করো, এটাই সত্যি। বুঝতে পেরেছি? একটা কামব্যাক লাগবে, একটা কামব্যাক আরো দুই একজনের লাগবে এরকম, এটা এবং এটা সত্যি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এমসিকিউ আসবে এবং এখান থেকে কিন্তু মেডিকেলে প্রশ্ন এসেছে। এখন তাহলে তুমি তাকায় দেখো, মোটা হওয়া কখন বলবা? যখন বিএমআই 30 টাচ করবে তখন সেটাকে তুমি মোটা বলতে পারো, তার আগে তুমি এটাকে মোটা বলতে পারবা না। এবং খুব গুরুত্বপূর্ণ কথা, দেখো একটা সংজ্ঞা দেওয়া আছে। তোমার শরীরে যদি 20%-এর বেশি ফ্যাট থাকে, দেখো দৈহিক ওজনের 20%-এর বেশি যদি ফ্যাট হয়, ফ্যাট মেদ, সেটাকে বলে স্থূলতা। খুবই ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, সবাই তাহলে উত্তর করো তো, শরীরে স্বাভাবিক, এটা কিন্তু অনেকেই পারতো না প্রশ্নটা, চর্বির পরিমাণ কত পার্সেন্ট? A more than 20, B 20%, C less than 20%, D 30%। কি হবে উত্তর? না, উত্তর হয় নাই, অনেকে তো ভুল করলা। এটা তো ভুল করবা, এটা তো অনেকেরই ভুল হবে। হ্যাঁ, সঠিক উত্তর দাও দ্রুত। 20% না, মানে 20% উত্তরটা ভাই দেখো, একটু বইয়ের দিকে তাকাও, দেখো 20%-এর কম। তোমরা তো ভুল করবে পরীক্ষায় আসলে, কি অবস্থা দেখো। 20% হলেই সেটাকে তুমি মোটা বলতে পারবা, তার মানে 20% বা তার বেশি, তার মানে উত্তর কি হবে? উত্তর হবে সি। উত্তর হবে অবশ্যই 20%-এর কম হতে হবে, অবশ্যই মেয়েদের পরিমাণ 20%-এর কম হতে হবে। দিস ইজ আ মাস্ট। তুমি যদি 20%-এর বেশি করো, তাহলে সেটা কিন্তু হবে না, দ্যাট ওন্ট বি ট্রু। তো উত্তরটা হবে সি। তাহলে দেখো এটাকে আমরা বলবো স্থূলতা। এখন আমরা বাকি পড়াটা দ্রুত পড়বো। এখন এইটাকে বলবো স্বাভাবিক মান, যে বিএমআই এর মান কত? 25-এর কম হতে হবে। আচ্ছা, যদি এটা হয়, ধরো তোমাদের মধ্যে অনেকেই থাকবে, আমি গ্যারান্টি দিলাম তোমাদের মধ্যে অনেকেই থাকবে যার বিএমআই 17, যার বিএমআই 17, তাকে কি বলবো আমরা? যার বিএমআই 17, বলো বিএমআই 17 হলে তাকে কি বলা হয়? সেটার নাম কি? বিএমআই 17 হলে সেটাকে কি বলে বলো?
BMI 17 তাকে কি বলবা তুমি? BMI 17 হলে তাকে কি বলবো? তাকে আমরা বলবো হলো আন্ডারওয়েট। তাকে আমরা বলবো আন্ডারওয়েট, WIGHT। তাহলে যাদের BMI 18.5 কম তাদেরকে আমরা বলবো আন্ডারওয়েট। কথা ক্লিয়ার? অপুষ্টিতে ভুগছে, শুটকি বলা যায়, দ্যাটস ফাইন, বাট তাদের একটা অফিসিয়াল নাম আছে, তাদেরকে আমরা বলবো হলো আন্ডারওয়েট। তো এটাও পরীক্ষায় যদি কখনো আসে উত্তর করে দিবা, দ্যাটস ফাইন। তাহলে মোটা কাকে বলবা সেটাও কিন্তু এই জায়গায় বলা আছে 25-এর বেশি হলে। সো এখানে তাকায় দেখো, আন্ডারওয়েট আমি যেটা পড়ালাম সেটা কিন্তু শরীরের ওজন কম, এটা কিন্তু বইয়েরই পড়া। 40-এর বেশি হলে সেটাকে বলে ক্লাস 3 ওবেসিটি, ঝুঁকিপূর্ণ স্থূলতা। শব্দটার দিকে তাকাও, প্রথম দ্বিতীয় কখন হবা সেটাও তো তোমাকে বললাম। অতিরিক্ত ওজন কখন বলবা, এটা প্রত্যেকটা, এটা পরীক্ষার জন্য ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। এটা ভালো মতো পড়তে হবে এবং এটা পারতে হবে, দিস ইজ এ মাস্ট। তুমি যদি এটা না পারো তুমি ধরা খাবা, আমি তোমাকে বলে দিলাম। ওকে, সো দ্যাট ইজ গুড, দ্যাট ইজ ফাইন, আশা করি পারবো। 40-এর বেশি হলে সেটাকে মরবিড ওবেসিটি বলে, আগেও বলেছি। বিভৎস স্থূলতা, ব্যাধিগ্রস্ত। তবে 40-এর বেশি বলতে এক্স্যাক্টলি কত, যদি 50 থেকে 100 হয় তবে সেটাকে বলে মরবিড স্থূলতা বা ব্যাধিগ্রস্ত বিভৎস স্থূলতা। এটা আরো স্পষ্ট করে বলা। 50 যদি হয়, অসংখ্য মানুষ দেখবা, তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, মরবিডলি ওবেসড এই মানুষগুলা, এবং এমন কিন্তু না যে ওরা মানে জাস্ট এমনি মোটা, এদের মধ্যে অনেকেই আছে যে যারা খেতে পছন্দ করে। এই যে ছবি দেখো, জাস্ট কাকে বলে মোটা, তুমি জাস্ট এই মানুষটাকে দেখো, ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ? এই দেখো। এবং তারপরে দেখো আস্তে আস্তে ওর কনভার্সনটা দেখো, ফ্যাট টু ফিট, দেখতে পাচ্ছ কি পরিবর্তন হয়েছে জীবনে। সো এরকম মরবিড ওবেসিটি থেকে এরকম ফ্যাট টু ফিট ঘটতেই পারে। এই যে এই মানুষটা মরবিডলি ওবেসড, চিন্তা করা যায়। এবং একজন মানুষ যখন মোটা হয়, তোমার নড়াচড়া, হাঁটাচলা সবকিছু বদলে যায়। সো এরকম ফ্যাট টু ফিটের হিস্টোরি তুমি অনেক জায়গায় পাবা। এরা হলো ফ্যাট, এরা হলো এই মুহূর্তে মানে মরবিড, মানে কি যে কোনো মুহূর্তে এরা বিভৎস, এখান থেকে মৃত্যুবরণ করাটা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা এদের সাথে ঘটে যেতে পারে, ঠিক আছে? এবং এদের দৈনন্দিন জীবনে এদের বেশ কিছু অসুবিধা হবে। এখন যে চিকিৎসা বিজ্ঞানে যেই শাখায় আমরা শুধুমাত্র এরকম মোটা হওয়া, সেটার কোন কোন রোগের কারণে হয়, এটার ফলে কোন কোন রোগ হয় এবং সেটা চিকিৎসা নিয়ে আলোচনা করি, সেটাকে বলা হয় বেরিয়াট্রিক্স। শব্দটার দিকে জানতে হবে, এটাকে বলে বেরিয়াট্রিক্স। এবং এটাই পরীক্ষায় আসবে, তুমি একটু তাকায় দেখো, এটাই পরীক্ষায় আসবে, স্থূলতার কারণে কোন কোন রোগ হয়। আগেই বলেছি, তুমি তাকায় দেখো, করোনারি হৃদরোগ মানে হার্ট অ্যাটাক, টাইপ 2 ডায়াবেটিস, শব্দটার দিকে একটু তাকাও, টাইপ 1 ডায়াবেটিস অপশনে দেওয়া থাকবে, সেটা কিন্তু না। ডায়াবেটিস বেশ কয়েক রকমের আছে, তার মধ্যে কমনলি যেটা আমরা বলি, ডায়াবেটিস কয়েক রকমের আছে। একটা হলো টাইপ 1 ডায়াবেটিস, একটা হলো টাইপ 2 ডায়াবেটিস, ডায়াবেটিস অসংখ্য ধরনের আছে, তার মধ্যে এই দুটো সবচেয়ে কমন, তোমাকে জানতে হবে। টাইপ 2 ডায়াবেটিস এইটাই মোর কমন, তুমি তোমার চারপাশে এইটাই দেখতে পাবা, এবং এইটা মূলত বয়স্কদের হয়, তুমি চারপাশে যাদের দেখবা যে তাদের এটা হয়। এবং এটার মূল কারণ হলো এই যে ইনসুলিন কাজ করতে পারে না। ইনসুলিন বডিতে থাকে, শুরুতে ইনসুলিন থাকে, বাট ইনসুলিন থাকলেও ইনসুলিন কাজ করতে পারে না। এইটা হলো টাইপ 2। আর টাইপ 1 ডায়াবেটিস যেটা, সেটা কিছুটা আনকমন, মানে এটা যে 10 জনের মধ্যে একজনের পেতে পারো। এটা সাধারণত ছোট্ট বয়স থেকেই থাকে, ইয়াংদের হয়, যুবক বয়সে, ছোট্ট মানুষেরও হতে পারে, যুবক বয়সে হয়। এবং এখানে একদম ইনসুলিন থাকেই না, এর ইনসুলিন তৈরি হয় না। এই হলো মেইন 3টা পার্থক্য। তো কেন এটা এত গুরুত্ব দিয়ে বললাম, কারণ এমসিকিউতে আসবে কোন ধরনের ডায়াবেটিস তোমার মোটা হওয়ার কারণে হয়, মোটাদের হয়।
সো এটা মূলত মোটাদের হয়, কারণ এদের এত বেশি মোটা ইনসুলিনগুলা কাজ করতে পারে না। সো মোটার সাথে জড়িত টাইপ 2 ডায়াবেটিস, একটু খালি বলে রাখলাম যাতে তুমি বুঝতে পারো। তো মোটাদের কোন কোন ক্যান্সার বেশি হয়? দেখো, স্তন ক্যান্সার মেয়েদের মূলত, এবং কোলন ক্যান্সার, বাপরে বাপ, তোমাদের মনে আছে? কোলন ক্যান্সারের একটা কারণ কিন্তু মোটা হওয়া, সবগুলো মানে কোলন ক্যান্সার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হলো মোটা হওয়া। হুমায়ুন আহমেদ আমাদের বাংলাদেশের বিখ্যাত লেখক, তিনি কিন্তু কোলন ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন। যদিও তিনি মোটা ছিলেন না, কিন্তু তার 2-3টা খারাপ অভ্যাস ছিল, তার মধ্যে একটা তো স্মোকিং। মনে হয় তিনি ড্রিঙ্কসও করতেন, আমি এটা 100% নিশ্চিত না, তবে মনে হয় এই দুটা কিন্তু। এবং যারা গরুর মাংস খাইতে পছন্দ করি আমরা, রেড মিট, গরুর মাংস, এই 3টা কোলন ক্যান্সারের জন্য খুব ভয়ঙ্করভাবে দায়ী। এটাই ট্রুথ। যারা সিগারেট খায়, যারা মদ পান করে, এবং তুমি যদি বেশি বেশি গরুর মাংস খাও, বেশি বেশি মানে প্রয়োজনে অতিরিক্ত, সপ্তাহে 4 দিন 5 দিন গরুর মাংস খাচ্ছ, তাদের কোলন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, যকৃতে চর্বি জমে যাওয়া, দেখো পিত্তথলির অসুখ, স্লিপ অ্যাপনিয়া যেটা আমি পড়াইলাম, ওই যে পড়ালাম হাঁটুতে ব্যথা, তারপরে এদের বাচ্চা হয় না, এই যে মোটা মোটা মহিলাগুলার এদের বিভিন্ন রকম সমস্যা হয়, এদের 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 বাচ্চা হয় না। বুঝতে পারলাম? সো এই রোগগুলা কি হয়? এই রোগগুলা যারা মোটা তাদের এই রোগগুলা হয়। এইবার তোমাদেরকে যে লাইনটা পড়াবো সেইটা কিন্তু খুব মজার কথা। তাহলে এই রোগগুলা হলো মোটা হওয়ার কারণে হয়, মানে যারা মোটা তাদের এই রোগগুলা হয়। কিন্তু এখন 3টা রোগ পড়াবো যেই রোগগুলা হলে মানুষ মোটা হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই রোগগুলা যারা মোটা তাদের হয়, কিন্তু এখন সেই রোগগুলা তুমি পড়বা যেগুলার দিকে তুমি তাকাও, যেইগুলার দিকে তুমি তাকাও, যেগুলার দিকে তুমি তাকাও, এই 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 বিশ্রাম, কর্মক্ষেত্র, আবেগ, লিঙ্গভেদ, নিদ্রাহীনতা, অসুখ। দেখো এই যে 11 নম্বরে অসুখ, এই কয়েকটা রোগ থাকলে তুমি মোটা হয়ে যাবে। এক, মেয়েদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটাকে বলা হয় পিকস। এটা তো এই মুহূর্তে যারা ক্লাস করছো, ভবিষ্যতে এই ক্লাসটা যদি 1 লক্ষ বাচ্চা দেখে, আমি গ্যারান্টি দিলাম তার মধ্যে অসংখ্য মেয়ে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। পিকস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এই রোগে আক্রান্ত মানে কি? পলিসিস্টিক তার মানে কি? পলি মানে অনেক, সিস্ট মানে কি? সিস্ট মানে ছোট ছোট এরকম গহ্বর, ওভারি গর্ভাশয়, তার যে প্রত্যেকটা মেয়ের 2 করে ওভারি থাকে, তার মধ্যে অনেকগুলো সিস্ট হবে। আলটিমেটলি কি হবে? এই মেয়েটা হবে মোটা, এই মেয়েটার নিয়মিত মাসিক হবে না, এই মেয়েটা দেখা যাবে যে নিয়মিত মাসিক হয় না। 3, এই মেয়েটার ছেলেদের মতো দাড়ি মোচ, এই মেয়েটা ছেলেদের মতো দাড়ি মোচ গজাবে। তো এদের এবং এই মানুষগুলো, এই মেয়েগুলো মোটা হয়, সো কারণ ইনসুলিন কাজ করতে পারে না। তো দেখবা যে তোমাদের মধ্যে যে সকল বান্ধবী কিছুটা মোটা, তাদের এই সমস্যাগুলো হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে তার রোগটা হলো পিকস। এখন পিকস তো একটা কারণ, পিকসের ছোট্ট ভাই একই রকম কারণ হলো থাইরয়েডের হরমোন হাইপোথাইরয়েডিজম। যাদের থাইরয়েডের সমস্যা আছে, থাইরয়েডিজম, যাদের থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম মানে কি? মানে হলো এই মানুষগুলার থাইরয়েড হরমোন কম, T3 হরমোনটা কম বা T4 হরমোনটা কম, এই মানুষগুলার থাইরয়েড হরমোনটা কম, এরা মোটা হবে। এইটা কিন্তু উত্তরবঙ্গে অনেক ছোট ছোট বাচ্চাগুলো একদম মোটা, মহিলা মানুষগুলো একদম মোটা হয়ে যাচ্ছে, পুরুষ মানুষগুলো মোটা হয়ে যাচ্ছে, এরা কিন্তু মোটা হয়। হাইপোথাইরয়েডিজম, এই 2টা খুবই কমন রোগ, ছেলে মেয়ে। এইটা তো ছেলে মেয়ে দুটাই, এটা মেয়েরা নিয়মিত মোটা হয়, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো একটা রোগের কথা বলা আছে, সেটা হলো কুশিং সিনড্রোম। এটাও বাংলাদেশে খুবই কমন, কারণ বাংলাদেশে এত ডাক্তার, হাতুড়ে ডাক্তারের সংখ্যা। বাংলাদেশে এই মুহূর্তে ডাক্তার আছে কত? 1,20,000। হ্যাঁ, 1,20,000 বা 1,30,000 ডাক্তার যারা MBBS পড়ালেখা করেছে কোনো একটা সরকারি বা বেসরকারি মেডিকেল থেকে। কিন্তু বাংলাদেশে 10 লাখ আছে হাতুড়ে ডাক্তার, যারা কথায় কথায় স্টেরয়েড দেয় এবং জানে না যে কিভাবে স্টেরয়েড ওষুধ দিতে হয়, কিভাবে স্টেরয়েড ওষুধ থামানো যায়। এবং দেখবা যে আয়ুর্বেদ, বাংলাদেশের বেশিরভাগ দেখবা যে সালসা বিক্রি করে, সিরাপ বিক্রি করে, বেশিরভাগই হলো ভুয়া, বেশিরভাগই ভং। ক্ষুধা লাগে না, এরা মারে স্টেরয়েড। স্টেরয়েড একটা ভয়ঙ্কর ওষুধ,
সেই স্টেরয়েড ওষুধের কারণে যে রোগটা হয় তার নাম কুশিং সিনড্রোম। বিজ্ঞানী কুশিং এর নাম অনুসারে এটার নাম। তোমরা ভাবতে পারো যে রোগের নাম এত কঠিন কেন, কারণ যেই বিজ্ঞানীটা আবিষ্কার করছে তার নাম অনুসারে। আমি যদি মরে যাওয়ার আগে একটা রোগ আবিষ্কার করে যাই তাহলে তোফায়েল সিনড্রোম নাম হবে এটা। বাকি জীবন মানুষ, তোমরা হয়তো ভাববে যে তোফায়েল ভাইয়ের আবিষ্কার, কিন্তু আফ্রিকার একটা ছেলে ভাববে তোফায়েল আবার কেমন নাম। তো কুশিং যে বিজ্ঞানী সেটা আবিষ্কার করেছে। এই রোগে কি হয়, মানুষ মোটা হয়ে যায়, গায়ের দাগ পড়ে, ছোপ 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 দাগ পড়তে পারে, হ্যাঁ, চুল উঠে যায়, চামড়াটা পাতলা হয়ে যায়, কুশিং সিনড্রোমে মোটা হয়ে যায়। এই তিনটা রোগ, এরাও কিন্তু রোগ, কিন্তু এরা কি, এরা হলো স্থূলতার কারণ। সো পরীক্ষায় এই রোগগুলোর সাথে ওই রোগগুলা মিলাই দিবে, দুটা জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। এরা হলো কজ, ওরা হলো ইফেক্ট। এদের ফলে মানুষ মোটা হয়, আর মোটা হওয়ার ফলে ওই রোগগুলো হয়। এবং এই রোগগুলো যাদের থাকে, T3T4 কি, ও মা তোমরা আবার এটা জানো না, T3T4 হলো থাইরয়েড হরমোন। T3T4 কি, থাইরয়েড হরমোন, যেই হরমোনের কারণে তোমরা বেঁচে আছো। আল্লাহর কাছে সবাই আলহামদুলিল্লাহ লিখে ফেলো, আল্লাহ পাক তোমাদের সবাইকে থাইরয়েড হরমোনটা ভালো রেখেছে বলে তুই এত কিছু বুঝতে পারছিস। ছোটবেলায় যদি থাইরয়েড হরমোন না পাইতি, তোর ব্রেনটা ডেভেলপ করতো না, তুই হইতি বোকা বোকা, একদম তোর আইকিউ থাকতো একদম খারাপ। থাইরয়েড হরমোনকে আমরা আদর করে ডাকি T3T4, এটার আসল নাম হলো T3T4 থাইরয়েড হরমোন। কথাটা কি বুঝতে পেরেছি? T3T4 কি? আরে মফিজের মতো কথা বললি কেন? মফিজুর ভাইরাস না এটা, ওটা তো T2। আরে মফিজুর একদম মফিজের মতো কথা বললি রে ভাইয়া, কি বললি এটা? এটা হলো থাইরয়েড হরমোন কমে যাওয়া, ট্রাই আয়োডোথাইরোডিন এবং থাইরক্সিন হরমোন। এটা সামনে পড়াবো। ভেরি গুড, আশা করি সবাই উত্তর করতে পারবো। এখান থেকে আর কি, এখান থেকে একটা এমসিকিউ দাগাই দিই, তারপরে মেইন পড়া চলে যাবো। অলরেডি 11:30 বাজে, পড়া তো অনেক বাকি। হাই তোরা থাকবি তো শেষ পর্যন্ত? কে কে থাকবে? আলহামদুলিল্লাহ, মারহাবা। ওকে, সো এখানে পরীক্ষা প্রশ্ন আসতে পারে মানুষ কেন মোটা হয়। দেখো এখানে একটা জিনের কথা বলেছে। কোন জিন মানুষের মোটা হওয়াতে ভূমিকা রাখে? এমসিকিউ পড়বা, গুচ্ছ জিন। আচ্ছা, পারিবারিক জীবনযাত্রা রিডিং পড়লেই বুঝতে পারবা কোন বেটারা মোটা হয়। তুই দেখ তুই এর মধ্যে কোনটা করিস। তারপরে আবেগ বলতে যারা ডিপ্রেশনে ভোগে তারা অনেক বেশি খায়, আর সারাদিন বাসায় শুয়ে থাকে, কিছু না কিছু খাইতে থাকে, একটা অ্যাক্টিভিটি করতে থাকে। দেখবো তোমার মন খারাপ, তুমি অনেক সময় হয়তো তুমি কিছুই খাচ্ছ না, আবার অনেক সময় চোখের সামনে যা পাইলা গাপাগাপ গেড়ে ফেললা, সেখান থেকে মোটা হতে পারে। কর্মক্ষেত্র, যে সারাদিন চুপচাপ বসে থাকে, যার রিক্সাওয়ালা দেখবা যে খুব বেশি মোটা রিক্সাওয়ালাতে পাবা না, কিন্তু এখনকার রিক্সাওয়ালাগুলো মোটা হয়ে যাবে কেন? ওরা তখন টেসলা চালায়, ওরা তো আর প্যাডেল মারে রিক্সা চালায় না। ওর কাজ আর একটা যে অফিসে বসে কাজ করে খুব একটা পার্থক্য নাই, সারাদিনটা খালি বসেই থাকে। হ্যাঁ, তবে এই রিক্সাওয়ালাগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, আর তুমি এসির মধ্যে বা ফ্যানের মধ্যে বসে কাজ করো, এটাই পার্থক্য। কিন্তু আগেরকার রিক্সাওয়ালাগুলা দেখতা, তাদের বডি কি একদম এই সালা জিম না করেও এক একটা মাসল দেখা যেত। বুঝতে পারলাম? তো কাদের এরকম হবে? যারা ধরো আমাদের মধ্যে ডাক্তার, বসেই বেশিরভাগ কাজ করতে হয়, কিন্তু ডাক্তারদেরকে হাঁটতে হয়, ডাক্তারদের একটু পরিশ্রম আছে, ডাক্তাররা হলো মিডল। কিন্তু যারা কর্পোরেট জব করে, যারা সারাদিন বসে বসে কাজ করে, তাদের এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বেশি। যারা বেশি ঘুমায় তারা এগুলো রিডিং পড়লেই পারবা। সাধারণত মেয়েরা কিন্তু সহজেই মোটা হয়, তুমি দেখবা মেয়েরা কিন্তু সহজেই মোটা হয়। এর কারণটা কি? মেয়েদের শরীরে মাংসের পরিমাণ কম, পেশি কম থাকে মেয়েদের শরীরে, সেই জায়গাতে চর্বি সহজেই জমা হয়। তো বুঝাতে পেরেছি? সো মেয়েদের শরীরে পেশি কম আর পুরুষের শরীরে পেশি বেশি, সেজন্য পুরুষ একটু পরিশ্রম পুরুষের শক্তি অনেক খরচ হয়ে যায়, চর্বি কম জমে। আর মেয়েদের পেশি কম, সেজন্য তার শক্তি কম খরচ হয়, অতিরিক্ত শক্তিটা চর্বি আকারে বডিতে জমে যায়, অতিরিক্ত শক্তিটা। তারপর মোটা দেখবে বাচ্চা হলে, দেখো একটা মেয়ের ওজন প্রায় 4 থেকে 6 পাউন্ড, মানে কি 2 থেকে 3 কেজি বেড়ে যায়। তুমি দেখবা না ঘুমাইলে, নানাবিধভাবে 6 ঘন্টার কম ঘুমালে আস্তে আস্তে ক্ষুধা বেড়ে যায় এবং তুমি বেশি খাও। সো এইগুলো সবগুলো কারণ। এই যে জন্ম নিয়ন্ত্রণকরণ বড়ি যারা পিল খায়, যে সকল মা, তারপরে যে একটু আগে বললাম কুশিং রোগ কেন হয়, স্টেরয়েড, এই যে ওষুধটার নাম দেখো, বুঝতে পারলাম? আর যারা ইনসুলিন নেয় ওরাও কিন্তু মোটা হয়ে যায়, নিয়মিত ইনসুলিন নিলেও কিন্তু মোটা হতে পারে। এবং যাদের ডিপ্রেশন আছে, এই ওষুধগুলোর একটা সাইড ইফেক্ট হলো মোটা করে ফেলে। বেশ কিছু ওষুধের সাইড ইফেক্ট আছে যেটা মানুষকে মোটা করে। সো কর্টিকোস্টেরয়েড এগুলো মানুষকে
মোটা করে। ঠিক আছে, দ্যাটস ফাইন। এবং তুমি তাকায় দেখো যারা মোটা তারা কিন্তু সাধারণ মানুষের তুলনায় 6 থেকে 7 বছর কম বাঁচে। তাদের আগেই একটা হার্ট অ্যাটাক হয়, তাদের আগেই একটা লিভারের সমস্যা হয়, আগেই ব্রেন স্ট্রোক করে তারা মারা যায়। বুঝাতে পেরেছি? দেখো মোটার কারণে 64% মেয়েদের 77% ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, মোটুদের এটা বেশি থাকে সাধারণ মানুষের তুলনায়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এগুলো জানলাম। কিভাবে নিয়মিত ব্যায়াম করতে হবে, প্রতিদিন কতটুকু হাঁটতে হবে, এটা এমসিকিউ আসবে। 20 থেকে 30 মিনিট তুমি হালকা ব্যায়াম করবা। তারপরে খাবার কি ধরনের খাবা? আঁশযুক্ত খাবার, দানাযুক্ত খাবার, মিহি গুঁড়া খাবার, রিফাইন্ড খাবার কম খেতে হবে। পাউরুটি খাওয়া যাবে না, সকালবেলার পাউরুটি খাওয়া যাবে না। পাউরুটির জায়গায় পাউটা বাদ দিতে হবে, শুধু রুটি খাওয়া যাবে। ঠিক আছে, তুমি রুটি, ময়দার রুটির পরিবর্তে তুমি ময়দা জাতীয় খাবার, ফ্লাওয়ার কম খেতে হবে। রিফাইন্ড, সহজ বাংলায় কনফেকশনারি থেকে, দোকান থেকে কিনে আনা খাবার কম খেতে হবে। প্রাকৃতিকভাবে প্রাপ্ত খাবারগুলো তোমাকে বেশি খেতে হবে। যেমন এখন আমের সিজন, তুমি অনেক বেশি আম খাও, এটা তোমাকে এই যে ফাইবার সাপোর্ট দিয়ে দিবে। বুঝাতে কি পারলাম? ওকে, না ঘুমালে মোটা কেমনে হয়? চোখের নিচে, এটা যারা নিয়মিত কম ঘুমায় তারা আস্তে আস্তে তাদের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যায়, তারা আস্তে আস্তে মোটা হয়ে যায়। যারা এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অনেক বেশি চিলক্সের বার্গার, তারপরে পিৎজা কিংয়ের পিৎজা হাটের পিৎজা মারো, ডমিনোসের পিৎজা খাও, তারা আস্তে আস্তে মোটা হয়। এবং আমেরিকাতে কিন্তু বাচ্চাদের সবচেয়ে বড় সমস্যা এটা, এক একটা বাচ্চা এরকম, কারণ তারা ছোটবেলা থেকে এই ফাস্ট ফুডগুলো খায়। বুঝতে পেরেছি? ওকে, দ্যাটস ফাইন। সো নিয়মিত এগুলো রিডিং পড়লে, এগুলো তুমি নিয়মিত শুনছো, এগুলো তুমি বুঝতে পারবা। এখান থেকে দেখো, এখানে ডাক্তার জাহাঙ্গীর কবির, যে তোমরা সবাই চেনো, উনি যে কারণে বিখ্যাত হয়ে গেলেন, তিনি শুরুতে, এখন তিনি সরে এসেছেন, কিন্তু শুরুতে তিনি কিটো ডায়েটকেই প্রমোশন করেছেন, এটাকে বলে কিটোজেনিক ডায়েট। তো তিনি শুরুতে কিটোজেনিক ডায়েটকে প্রমোশন করেছেন, পরবর্তীতে এখন তিনি কিন্তু স্বাস্থ্যসম্মত, তো তার উপায়টাও তুমি চাইলে মেনে নিতে পারো। ওজন কমালে অনেকগুলো রোগ ভালো হয়ে যায়, তবে ওজন কমালে তোমার শরীর থেকে ডায়াবেটিস একদম চলে যাবে, কোনোদিন ওষুধ খেতে হবে না, এই লাইনগুলো 100% সত্য নয়। বুঝতে পারলাম? তোমাকে নিয়মিত চেক করতে হবে, তুমি একবার ওজন কমায় ফেললা, কারণ তোমার তো অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে, এবং তোমার যে অগ্নাশয়, প্যানক্রিয়াসের ফাংশন, এটার তো 12টা বেজে গেছে, তো এটার তো অলরেডি 12টা বাজেই গেছে, তাই না? এটা আর তুমি ঠিক করবা কেমনে? এটা তো অলরেডি 12টা বেজে গেছে, রাইট? সো এটা কিছুটা ফাংশন ফিরে আসলেও পুরোপুরি ঠিক হয় না, তো তোমাকে কিছু না কিছু ওষুধ চালিয়েই যেতে হবে, তবে অনেকটুকু উন্নতি ঘটে। আর মোটা কমানোর বেশ কিছু ওষুধ আছে, ওষুধগুলোর নাম তোমার জানার দরকার নেই, পড়ার দরকার নেই, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। এটা একটা নতুন, এটা থেকে এমসিকিউ আসবে যে ম্যাজিক বুলেট হিসাবে ওজন কমানোর জন্য কারা কাজ করে। দেখো, ম্যাজিক বুলেট হিসাবে একটা হরমোন, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন, জিআই হরমোন, এইটা ম্যাজিক বুলেট হিসেবে কাজ করে। এটা এমসিকিউ আসবে, সবাই হরমোনটার নাম লিখো, জিআই হরমোন। এটাই আসবে তোমার, জিআই হরমোন মানে কি? পেটের কিছু হরমোন, যে হরমোনগুলোর নাম একটু পরে তোমাকে আমি দেখাবো। আচ্ছা, ঠিক আছে, একটু পরে তোমাকে আমি দেখাবো, বাট তোমাদেরকে একটু খালি কষ্ট করে বলে রাখি, সেটা হলো, যেহেতু আমি আজকে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, আমি যেহেতু কথা দিয়ে কথা রাখতে পারিনি, মানে 10:30 শুরু করার কথা, আমি তো ঠিক টাইমে শুরু করতে পারিনি, এবং সো কোনো কারণে বা রাত 12টার পরে হলে, আবার ওইদিকে পাহলবী ভাইয়ের সাথে একটা ক্ল্যাশ হয়েছে ক্লাসের, তো সেই জন্য তোমরা মন খারাপ করো না। যদি আজকে যদি একান্তই একটা টপিক, আমি চাই না এটা ফাঁকি দিতে তোমাদেরকে, আমি চাই পরিপাক শোষণ, আমি যখন শেষ করবো তুমি এটার পর বস হয়ে যাও, তুমি তোমার ক্লাসের বন্ধু বান্ধবকে ডেমো দাও, তোমার নলেজ আর সবার চেয়ে বেশি হোক। আবারও বলছি, এই পড়াগুলা একজন ডাক্তার যেগুলো প্র্যাকটিস করে, সে যত ভালো বুঝবে, জাস্ট যে বায়োলজি পড়ে বা বায়োলজি পড়ায় তার পক্ষে এইগুলা জানাটা কঠিন, কারণ কিছু কথা থাকে বইয়ে বলা থাকে, কিছু কথা আছে যেগুলো আসলে বাস্তব জীবনে আমরা ইমপ্লিমেন্ট করি। তো জিআই হরমোনটা যেমন এটা বইয়ে বলা আছে, এটা কিন্তু এখনো ম্যাজিক বুলেট আকারে বাজারে দোকানে যাই বললা, ভাই আমি মোটা, আমাকে ম্যাজিক বুলেট দেন, আমি খাবো, এটা কিন্তু এখনো বাজারে, বাংলাদেশের বাজারে সেভাবে আসেনি, বা আমেরিকার বাজারেও এখনো সেভাবে আসেনি। বুঝতে কি পারলাম? সো এটা থেকে এমসিকিউ এর জন্য তোমাকে আমি পড়ালাম, এটা জানতে ভালো লাগবে, বাট এটা এখনো কিন্তু বাজারে অ্যাভেলেবল না। তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, এই হরমোনটা ভবিষ্যতে আসবে, তুমি এই হরমোনটাকে ট্যাবলেট আকারেও খেয়ে তুমি ওজন কমাতে সাহায্য করতে পারবা। এই হরমোনটা কি করবে আসলে? তোমার খাবারটা যাতে খুব বেশি শরীরে না ঢুকে সেটা প্রিভেন্ট করবে, মানে শোষণই না হয়, হাগুর সাথেই বের হয়ে যায়, এই হরমোনটা হয়তো সেরকমই কাজ করবে। আচ্ছা, যারা এত মোটা হয়ে যায়, এর আসলে চিকিৎসা কি? তুমি কি মনে করো একে আর কিটো ডায়েট দেওয়ার সুযোগ আছে?
সুযোগ নাই। এর শরীর থেকে এখন জায়গায় জায়গায় চর্বিগুলাকে এভাবে কাটতে হবে। তুমি দেখবা একটার আগে কি শেষ হবে? আমি তো একটা পর্যন্ত ক্লাস নিবই না, আমি কোনোদিনই একটা পর্যন্ত ক্লাস নেই না অ্যাডমিশন ছাড়া। অ্যাডমিশনে তো পড়ি মরি, আমি কখনোই সাধারণত 12টার পরে ক্লাস নিতেই চাই না। সো আজকেও মনে হয় না নিব আসলে। সো আমি কালকে আবার ফিরে আসব, চিন্তা করার কোনো কারণ নাই। তোমাদেরকে একটু দাওয়াত দিয়ে রাখি কালকে, মানে কালকে তো আমাদের কালকের ক্লাসে সবাইকে দাওয়াত দিয়ে রাখি। একটা টপিক বা দুটো টপিক বাকি থাকবে কালকের ক্লাসে, সেটা আমরা আলোচনা করব ঈদের আগে, এবং ঈদের পরে পরিপাক এবং শোষণ আর কোষ বিভাজনের উপরে অলিম্পিয়াড নিব, এটা ঘোষণা দিয়ে দিলাম 26 ব্যাচে। শুক্রবারে অলিম্পিয়াড নিয়ে আমরা 26 ব্যাচে যাত্রা শুরু করব, এই দুইটা চ্যাপ্টারের উপরে শুধু অলিম্পিয়াড। এটা আজকেই ঘোষণা দিলাম। এই যে আমি যা যা পড়াইছি কালকেই ঘোষণা পেয়ে যাবা। এইটার মাধ্যমে আমাদের সাইকেল কোর্সটা শুরু করব। এটা একটু পোস্ট করে দাও, এটা একটু গ্রুপে প্লিজ আমাকে এটা একটু পোস্ট করে দিও। ঈদের পরে শুক্রবার, ডেটটা একটু দেখে নে, এটা আমি ক্লাস শুরুর আগেই প্ল্যান করেছি। লেট মি চেক দ্য ডেট। এক্সাম যেহেতু অনলাইনে হবে, সেজন্য যাতে চুরি বিদ্যা যাতে ঠেকানো যায় এমন কিছু প্রশ্ন থাকবে। অবশ্যই সমমূল্যের পুরস্কার থাকবে, জার্সি থাকবে, আমি অবশ্যই জার্সি দিব, সাথে জার্সি তো দিবই। এই দুইটা চ্যাপ্টার যে দুইটা আমরা পড়িয়েছি, এবং বেশিরভাগ প্রশ্ন আমাদের ক্লাস রিলেটেড আসবে। বেশিরভাগ প্রশ্ন আমাদের ক্লাস রিলেটেড আসবে। এটা একটু আমার গ্রুপে পোস্ট করে দাও, 26 ব্যাচের গ্রুপে পোস্ট করে দাও ইনশাল্লাহ। ওকে, আজকের ক্লাস এবং কালকের ক্লাসের উপরে ভিত্তি করেই আমি 3 জনকে জার্সি দিব, এবং এটা পরশু দিনই তোমাদেরকে লটারি করে দিব যারা আজকের ক্লাস নোট করছো। এটা একটু পোস্ট করে দাও অর্ণব, এটা একটু পোস্ট করে দাও 26 ব্যাচের গ্রুপে, ডিএমসি ড্রিমার্সের গ্রুপে, দুই জায়গাতেই পোস্ট করে দাও। সেই যে ছবিটা তুলে দাও। সো এই দুটো চ্যাপ্টার, তারপরেই আমরা 13 জুন 15 জুন থেকে, শুক্রবারের পরে, হ্যাঁ 15 জুন থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। এবং প্রাইভেট ব্যাচে ক্লাস, আর ফ্রি ক্লাস নেওয়ার সুযোগ নাই। লটারি পরশু দিনের পরের পরশু দিন 2 তারিখ, হ্যাঁ চেষ্টা করবো 2 তারিখে লটারিটা করার ড্রিম জার্সির। ওকে ইফতেখার, ঠিক আছে ভাইয়া। কোষ বিভাজন পড়াননি? আরে তন্দ্রা পড়াইছে, তন্দ্রা পড়িয়েছে। আমি কালকে যখন ঘোষণা দিব প্লে লিস্টটা দিয়ে দিব। তন্দ্রা কিন্তু পড়িয়েছে, ও কিন্তু একটা ফ্রি উইকের ক্লাস নিয়েছে, তন্দ্রা পড়িয়েছে। ওকে, সামনে চলে আসি। সো যেটা বলছিলাম, পড়া ছিল কোথায়, কোন জায়গায় পড়াচ্ছিলাম? ওকে, তো এর চর্বিগুলো কাটতে হবে। সামনে যে কুরবানি হবে না, গরুর কুরবানি, দেখবে চামড়াটা খুলে চর্বিটা কাটা হচ্ছে, চামড়া খুলে চর্বি আলাদা করা হচ্ছে, দেখবে মাংস থেকে চর্বি আলাদা করা যায়। এদেরকে যে সার্জারিটা করা হয়, এই সার্জারিগুলোকে বলে চর্বি কাটা সার্জারি। সো চর্বি কাটা সার্জারি করা যেতে পারে। আবার একটা দেখো মজার সার্জারি আছে, কিরকম দেখো। ও, তন্দ্রাকে অনুজীব পড়াইছে? ও আচ্ছা আচ্ছা, তন্দ্রা তো সরি, তন্দ্রা অনুজীব পড়িয়েছে না? অনুজীব পড়ালো না কি পড়ালো, আমি একটু কনফিউজড আসলে। একসাথে 2 থেকে 3টে ব্যাচের ক্লাস চলতেছে তো। অনুজীব পড়িয়েছে, অনুজীব, আচ্ছা 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 আচ্ছা। এই এটা ছবিটা একটু আপডেট করো, এই 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 একটু আপডেট করো, আবার পোস্ট করো। অনুজীব এটা আপডেট করো। পরিপাক এবং শোষণ আর অনুজীব, তন্দ্রা তো অনুজীব পড়ালো, রাইট? অনুজীব পড়াইছে, কোষ বিভাজন না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই দুইটার উপরে বড় চ্যাপ্টার, বাপরে বাপ, ফ্যান্টাস্টিক অলিম্পিয়াড হবে। কুরবানির ঈদের বন্ধে খাওয়া দাওয়া করবা এবং একটু পড়ে নিবা। আই থিঙ্ক এটা আমরা একটা জোরে সোরে গর্জিয়াস একটা প্রমোশন চালাতে পারবো, মানে প্রমোশন বলতে পরীক্ষা নিতে পারবো অলিম্পিয়াড। ওকে, চলে আসো। সো দেখো, এখানে একটা মজার জিনিস তোমাকে দেখাবো। গ্যাস্ট্রিক স্লিভ মানে কি? আমরা বলি না যে স্লিভ বলতে এই যে শার্টের স্লিভটা দেখো, তো দেখো স্লিভলেস এরকম শব্দ শুনবা। তো দেখো কি করে ওর পেটটাকে আমরা ছোট করে দিই, ওর পেটটাকে আমরা গ্যাস্ট্রিক স্লিভ সার্জারি। দেখো কি করা হয়, মজা। দেখো ওর পাকস্থলীটাকে কেটে আলাদা করে ফেলা হয়। তাকায় দেখো, ওর পাকস্থলীটাতে আগে কত খাবার ধরতো,
দেখতে পাচ্ছ ওর পাকস্থলীটাতে আগে কত খাবার ধরতো, আমরা সেটাকে কেটে এইটুকু সেলাই করে দিব, মানে এই পাকস্থলীটা তার আর কোনো কাজেই লাগবে না, এই অংশটুকু সে আর কাজেই লাগাতে পারবে না। তার পাকস্থলী আগে 2 লিটার খাবার পেত, এখন পাবে মাত্র 500 ml। অল্প খেলেই তার পেট ভরে যাবে, সে চাইলেও বেশি খেতে পারবে না। সে অল্প খেলেই, এমসিকিউ এক্সাম হবে, অল্প খেলেই তার পেট ভরে যাবে, সে চাইলেও বেশি খাবার খেতে পারবে না। অল্প খেলেই তার পেট ভরে যাবে, একদম জাস্ট অল্প একটু খাবে। এটার নাম গ্যাস্ট্রিক স্লিভ সার্জারি। বেশ মজা, দেখতে পাচ্ছ পাকস্থলীটাকে সেলাই করে দিব। বলেন অনেক সময় যে তোর মুখ সেলাই করে দিব, তো এই যে পাকস্থলীটাকে এরকম সেলাই করে দিলাম, ও চাইলেও বেশি খেতে পারবে না। মজার মজার। এবং আরেকটা জিনিস দেখো, তুমি এখানে আরেকটা জিনিস দেখো, গ্যাস্ট্রিক বাইপাস একই রকম। বাইপাস সার্জারিতে কি করে, এটা একটা ছবি দেখলেও বুঝতে পারবা, যে খাবার পাকস্থলীতে যাতে বেশিক্ষণ পাকস্থলীতে নাই যায়, ও যাতে দেখো পাকস্থলীতে খাবার যাতে বেশিক্ষণ একদমই না যায়, পাকস্থলীতে যাবেই না, তাকায় দেখো খাবার সরাসরি পাকস্থলীকে পার করে এই যে দেখো সরাসরি চলে আসবে ডিওডেনামে, জেজুনামে, ডিওডেনামেও না, গ্যাস্ট্রিক বাইপাসে সাধারণত তুমি তাকায় দেখো এই যে পাকস্থলীর শুরুর অংশ থেকে ডিরেক্ট খাবারটা চলে আসবে, ডিরেক্ট খাবার চলে আসবে, একদম একদম ডিরেক্ট খাবারটা চলে আসলো হলো জেজুনামে। তো এখানে দেখতে পাচ্ছ কি ঘটনা ঘটলো, এই জায়গাতে যেটা ঘটলো সেটা হলো পাকস্থলীর পুরো ফাংশনটাই নাই করে দিলাম। মাত্র 100 ml, মাত্র 100 ml খাবার সে খাচ্ছে, সে যাতে খাওয়া মাত্র তার ব্রেন বুঝতে পারে যে পেটটা ভরে গেছে। আমাদের ব্রেনটা কিন্তু বোকা, সেইটুকু খাবে, তার যেটুকু নাই করে দিছে এই সার্জারিগুলা। ওকে মোটা বন্ধুদের হুমকি দেব এখন থেকে, পাকস্থলী সেলাই করে দিব, এটা একটা হুমকি হতে পারে। নট ব্যাড হুমকি। সো এটা তার উপকারই লাগবে, ক্ষতি না। বুঝতে পেরেছি? সো এইগুলাকে বলে, এগুলা হলো বেরিয়াট্রিক সার্জারি, কয়েক ধরনের বেরিয়াট্রিক সার্জারি। তাহলে আজকে তোমাদেরকে ডাক্তারি নিয়ে জানালাম। তো এখান থেকে যেটা তোমাদেরকে আমি গুরুত্ব দিব সেটা হলো সময় থাকতে নিজের বাবা মাকে শাসন করো। তোমার আব্বুর ওজন যদি বেশি হয়, তোমার আব্বু যদি ধূমপান করেন, তোমার আব্বুর যদি কোনো কারণে বদ অভ্যাস থাকে অন্য কোনো ধরনের, যে সে ড্রিঙ্কস করতে পছন্দ করে, তাহলে এখন থেকে তুমি এটা বোঝাবার চেষ্টা করো। বিশ্বাস করো, নিজের চোখের সামনে নিজের বাবা মাকে হার্ট অ্যাটাক হতে দেখা, স্ট্রোক হতে দেখা, এইটার চেয়ে খারাপ ফিলিংস এই দুনিয়াতে নাই। এবং বললাম তো হঠাৎ করে পুরো পরিবারটা ভেঙে পড়ে। আমি প্রতিদিন এটা চোখের সামনে দেখছি। তোমার মায়ের ধরো একটা পাশ প্যারালাইজড হয়ে গেল, ডান পাশটা, তোমার মা তোমাদের জন্য রান্না বান্না করেন, তোমার পরিবারটা কিন্তু আর কোনো দিন আগের মতো হবে না। তোমার বাবা তোমার পরিবারের একমাত্র কর্মক্ষম উপার্জনক্ষম ব্যক্তি, তার ডান পাশটা প্যারালাইজড হয়ে গেল। তোমার কি মনে হয় তোমার পরিবারটা আর আগের মতো থাকবে? ইটস নেভার। সো এবং আবারও বলি, আমরা বাঙালিরা, আমাদের তো শিক্ষার অভাব, বুঝতে পেরেছি? আমাদের তো ওভারঅল জাতি হিসাবে তো আমরা তো 60%, 70% লিটারেসি, এটা তো সাক্ষরতা, কিন্তু কত পার্সেন্ট মানুষ আমরা আসলেই শিক্ষিত? এবং স্বাস্থ্যের বিষয়ে শিক্ষা তো আরও কম। এইগুলো তোমার বইয়ে লেখা হয়েছে কেন? তোমাকে পরীক্ষায় এমসিকিউ শেখানোর জন্য না, তুমি যাতে, যারা ডাক্তার না হই তারাও যাতে বেসিক স্বাস্থ্যের বিষয়গুলো জানি। এই টপিকটা অ্যাড করা হয়েছে কেন? যাতে তুমি সচেতন হও, এবং একজন সন্তানকে সচেতন করা মানে তার পুরো পরিবারকে সচেতন করা। একটা পরিবার না, 2টা বা 3টা পরিবারকে সচেতন করা। দেখো তুমি আজকে ছোট, তুমি আজকে ক্লাস 12-এর বাচ্চা, রাইট? বা নিউ 12 হতে যাচ্ছ, 11 বা 12-এর মাঝামাঝি। তুমি সচেতন হওয়া মানে তোমার বাবা মা সচেতন হওয়া, তোমার পরবর্তী বংশ সচেতন হওয়া, তোমার যখন পরিবার হবে, রাইট? তোমার এই সচেতনতা তোমার বাচ্চার কাছেও চলে যাবে তুমি যদি সচেতন হও। একজনকে সুশিক্ষিত করা মানে একটা পুরো ব্লাড লাইনকে সুশিক্ষিত করা, অনাগত ভবিষ্যৎকে সুশিক্ষিত করা। তো তুমি যদি জানো যে ওজন নিয়ন্ত্রণে রাখা কতটা গুরুত্বপূর্ণ, এবং তোমার যারা আইডল খেলার ক্ষেত্রে তাকায় দেখো, ক্রিস্টিয়ানো রোনালদো বলো, লিওনেল মেসি বলো, এমনকি সাকিব আল হাসান, দেখো ও কিন্তু মোটা না, রাইট? তামিম অল্প একটু ওজন গেইন করেছিল, দেখো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। দিস ইজ রিস্কি, রাইট? বুঝাতে পারলাম? দিস ইজ রিস্কি। সো তুমি তোমার আব্বু আম্মুকে অবশ্যই বোঝাবার চেষ্টা করবা যে এটা করো না। তাদেরকে শাসন করার সময় এখন। তারা তাদের জীবনটা নিংড়ে দিচ্ছে তোমার জন্য, কিন্তু সেটার সুযোগ তারা নাও পেতে পারেন,
যদি একটা অকালে স্ট্রোক হয়, আমি প্রতিদিন দেখি তো, আমি আসলে প্রতিদিন দেখি তো, আমি এটা তোমাদেরকে বলতে বাধ্য হলাম। সত্যি, এই অংশটুকুর ক্লিপ তুমি চাইলে এটাকে কেটে দিয়ে দিতে পারো, এটাই সত্যি। বাবা মারা তোমাকে শাসন করবেন, কিন্তু তোমারও দায়িত্ব তোমার বাবা মাকে শাসন করা। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, তেল জাতীয় খাবার, নিয়মিত মাংস খাওয়া, এগুলো কমাতে হবে। যার ওজনটা বেশি আছে কমাতে হবে। আর তোমরা যারা এখন ছোট মানুষ, তোমরা যারা ওজন বাড়াতে চাও আমার মতো, এখন এটা নিয়ে মোটেই ভাবার দরকার নাই। আমি তোমাকে গ্যারান্টি দিলাম 5 বছর পর তোমার ওজন অটোমেটিক বাড়বে, অটোমেটিক বাড়বে। আর কেউ যদি আসলে ওজন বাড়াতে চাও, যে কেউ তোমার একটা কনফিডেন্স বাড়াতে চাও, যে আমি ভাই খুবই চিকন, আমাকে কেউ পছন্দ করে না, আমি মেয়ে, আমাকে ছেলেরা চিকনি চিকনি বলে, চিকনি চামেলি বলে, আর ভাই আমি ছেলে, সবাই আমাকে শুটকি বলে, আমাকে চিকনা বলে, কেউ আমাকে পছন্দ করে না, আমি নায়ক শাকিব খানের মতো হতে চাই, তাহলে তোমাকে আমি বলবো তুমি প্রত্যেক দিন অল্প অল্প করে খাবার বাড়াবার চেষ্টা করো। যতটুকু খাবার নিবা প্লেটে, পুরো খাবারটুকু খাওয়ার চেষ্টা করবা। মানে এমন না যে খাবার ছেড়ে উঠবা, খাবার পুরোটাই খাওয়ার চেষ্টা করবা, এবং প্রত্যেক দিন অল্প অল্প করে খাবার বাড়াবার চেষ্টা করো। এই বয়সে তোমার আসলে হার্ট অ্যাটাক হবে না, তো তুমি প্রত্যেক দিন 100 গ্রাম করে ভাত খাবার বাড়াবার চেষ্টা করো, ভাত খাওয়ার চেষ্টা করো। তাহলে কার্বোহাইড্রেট ইনটেক বাড়লেই তোমার ওজন বেড়ে যাবে। বুঝতে পারলাম? অন্য খাবার না, জাস্ট কার্বোহাইড্রেট খেলেই তোমার ওজন বাড়বে। তবে আমি বলবো না আসলে কাউকে ওজন বাড়ানোর চেষ্টা করতে। ওই যে বললাম, কয়েকদিন পরেই তোমার ওজন অটোমেটিক বাড়বে। তো একবার বাড়তে শুরু করলে আর কমে না। বুঝাতে কি পেরেছি? বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। সো তাহলে এইখান থেকে আমরা এই টপিকটা পড়ে ফেললাম। আরেকটা টপিক এখানে শেষে দেওয়া আছে, সেটা তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। তাকায় দেখো, এই টপিকটা শেষ করলে আমরা কালকে বাকি যে অংশটুকু বাকি আছে, আগামীকালকে একটা ক্লাস হবে লাস্ট, সেখানে এটা পড়াই দিব। সো তোমরা একবার দ্রুত, এই পুরোটার উপরে পরীক্ষা হবে। এবং আমার কিন্তু লক্ষ্য তোমাদেরকে ফাঁকি দেওয়া না, আমি কিন্তু এটা টেনে দিতে পারি। এই পুরো ক্লাসটা আমি কিন্তু চাইলে 20 মিনিটে শেষ করতে পারি। তুমি জানো অ্যাডমিশন এই পুরো টপিকটা কয় মিনিট পড়াবো? সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিটের বেশি এখানে তথ্যই নাই। কিন্তু তোমাদের এখনই যদি এই বেসিকটা না হয়, অ্যাডমিশনে তুমি এগুলো পড়ে মাথায় রাখতে পারবা না। আজকের ক্লাসটা যে করবে, তুমি ইউটিউবে সার্চ দাও, আরও এরকম ক্লাস দেখো, তুমি আরও বেসিক ক্লিয়ার করো, চেষ্টা করো আরও বেসিক ক্লিয়ার করো। কিন্তু আমি চেষ্টা করলাম, আমি যা বললাম দ্যাট ইজ এনাফ ফর একাডেমিক, অ্যাডমিশনের, ফর লাইফ, জীবনের জন্য। এবার আরেকটা, এটা আমাদের সবার হয়, এটা আমাদের সবারই একটা সমস্যা, পেটে গ্যাস যখন বেড়ে যায়, তখন সেটা গ্যাস্ট্রিক আলসার ডেভেলপ করে। আলসার মানে কি? ক্ষত। জাস্ট ছবিটার দিকে একটু দেখে নাও, এটাই আমাদের লাস্ট পড়া। যাদের পুরাতন বই, তাদের বইতে টপিকটাই নাই, তাদের বইয়ে এই টপিকটাই সে খুঁজে পাবে না। যাদের বইটা একটু পুরাতন হয়ে গেছে, তারা এই টপিকটাই খুঁজে পাবে না। আচ্ছা, ওকে, তাহলে তাকায় দেখো, এটার নাম গ্যাস্ট্রিক আলসার। এই যে দেখো, পাকস্থলিতে কি হয়েছে? পাকস্থলিতে ঘা হয়ে গেছে ভাই, ঘা। দেখো কিরকম ঘা, বাপরে বাপ। এবং এই ঘাটা কিন্তু ফুটা হয়ে যেতে পারে। তুমি তাকায় দেখো এই ঘাটা, দেখো এই ঘাটা কিন্তু, এই যে ঘা পাকস্থলিতে নর্মালি এরকম থাকার কথা, এগুলাকে বলে রুগী। এই যে দেখো পেঁচানো পেঁচানো জিনিসগুলো, এগুলোকে বলে রুগী, RUGAE, এগুলোকে বলে রুগী। এই জিনিসগুলোর নাম গ্যাস্ট্রিক রুগী, তোমাকে আমি আগের দিনই পড়াইছি, এগুলোকে বলে রুগী। এইখানে তোমার ঘা হয়ে গেল, এইটার নাম গ্যাস্ট্রিক আলসার। দেখো স্টোমাক আলসার, প্রচন্ড বুক জ্বলবে। এবং কোনোদিন যদি এই আলসারটা ছিদ্র হয়ে যায়, গন মানে কি ব্যথা করবে, তোমার পেট এরকম ড্রামের মতো ফুলে যাবে, ওটার তখন নাম হবে পারফোরেশন। সেটা পরের ব্যাপার, সেটা আমাদের জানার বিষয় না। তো আলসারে কি হয়? প্রচন্ড ব্যথা হবে। তুমি লক্ষণগুলো দেখো আগে, কারণ মারণ পরে পড়বো। কারো যদি আলসার হয়, দেখো প্রচন্ড কি, তার পেটটা জ্বলবে, বুক এই জায়গায় জ্বলবে, একদম বুকের মাঝখানটা, একদম এই জায়গাটা, বুকের এই জায়গাটা জ্বলবে। এছাড়া দেখো আলসার মানে, দেখো এই যে আলসারের ছবিটার দিকে তাকাও, এখান থেকে রক্তক্ষরণ হতে পারে। আর এই রক্তটা যখন তোমার এই পুরা পথ বেয়ে, দেখো পাকস্থলিতে রক্তক্ষরণ হলো, এই দিক থেকে পুরো পথ বেয়ে বেয়ে যখন হাগু পর্যন্ত যাবে, রক্তটা কালো হয়ে যাবে। সো কালো রক্ত প্লাস হাগু, তোমার হাগুটাও কালো হয়ে যাবে। তো কালো হাগুর কথা লেখা আছে, বুঝতে পারলাম? তো কারো যদি কখনো কালো হাগু হয়, বিশ্বাস হয় না যে হাগু কালো হতে পারে? কত কি যে তোদেরকে চেনাবো, দেখ হাগু কিরকম কালো হতে পারে। ভাই শুনবি, আমার কাছ থেকে আজকে তো জানলি, শুনবি, কালো হাগুর নাম হলো মেলেনা। এই দেখ, তোরা ভাববি ভাই এটাকে আলকাত্রা নাকি? আলকাত্রার মতো কালো হাগু,
এইটা হলো রক্ত। এই যে দেখো রক্ত, যখনই তুমি এরকম আলকাতরার মতো, এটা হলো যে কমোডের মধ্যে হাগু করেছে, কালো হাগু, বুঝতে হবে এই রক্তটার উৎস সম্ভবত পাকস্থলী না হলে ডিওডেনাম, ওইখানে রক্তক্ষরণ হচ্ছে। ডাক্তার জিজ্ঞাসা করবে তোমার আপনার হাগুর রং কি। ওই যে কৌতুকটা শুনেছ না, গ্রাম থেকে এক লোক পেট ব্যথা নিয়ে ডাক্তার সাহেবের কাছে গেছে, ডাক্তার জিজ্ঞাসা করলো আপনার পায়খানা কেমন। ও বললো গরিব মানুষের আর পায়খানা, আর কইেন না, অনেক কষ্ট কইরা বাঁশের চাটি দিছি আর নিচে তো ফাঁকা, ডিরেক্ট হাগে টুপ করে শব্দ হয়। তো ডাক্তারের তো ধরো এটা শুনে বমিই পেয়ে গেল। ও আসলে জিজ্ঞাসা করেছে পায়খানা কেমন বলতে পায়খানার কালার কেমন, সাদা হয়ে গেছে নাকি হলুদ আছে নাকি কালো। দেখবে ডাক্তার এটা প্রশ্ন করতে বাধ্য হয়, কারণ হাগুর কালার থেকেই তুমি অনেক কিছু বলতে পারবা। হাগু যদি এরকম কালো হয় তাহলে বুঝতে হবে যে রক্তটা আসতেছে একদম পাকস্থলী থেকে, নাহলে ডিওডেনাম থেকে। আর হাগু যদি লাল হয় তাহলে রক্তটা আসতেছে কোলন থেকে। এই কথাটা তোমার এখন জানতেই হবে, ব্যাপারটা তা না। কিন্তু তুমি ভাবতে পারো যে বইয়ের মধ্যে লেখা ভাই মলে কালো রক্ত, মলটাই তোমার একদম কালো হয়ে যাবে। বা অনেক সময় বমি হয়, মুখ দিয়ে রক্ত বের হয়ে আসবে, এটাকে বলে হেমাটেমেসিস। সে যাই হোক, পেটটা অল্প খাইলেই পেটটা ভরা ভরা লাগবে, পেটটা ফুলে ফুলে যাবে, বারবার ঢেকুর উঠবে, চর্বি খেলেই বুক জ্বালা পোড়া করবে, এইরকম আর কি। অনেক সময় শ্বাস নিতে কষ্ট হবে, অনেক রকম হয়। গ্যাস্ট্রিক আলসারে অনেক সমস্যা হয়। বুঝাতে পেরেছি? এখন গ্যাস্ট্রিক আলসার হয়টা কেন তাকায় দেখো, এটার আগেই পড়িয়েছি। মূল কারণ দুইটা, একটা হলো ব্যাকটেরিয়া, হেলিকপ্টার ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টর পাইলোরি, এবং যারা ব্যথার ওষুধ খুব বেশি খায়, ব্যথার ওষুধ খায় তাদের। দুটো ব্যথার ওষুধের নাম দেওয়া আছে, সেটা তোমার গুরুত্বপূর্ণ না। অনেক সময় প্রচন্ড চাপ, স্ট্রেস আলসার বলে একটা টার্ম আছে, সেটা আপাতত তুমি যা জেনে রাখতে পারো। আর মশলাদার খাবারে ঝামেলা হতে পারে। এই তো আলসার দুই রকম, একটা পাকস্থলীতে হলে সেটাকে বলে গ্যাস্ট্রিক আলসার, আর যদি ডিওডেনামে হয় সেটাকে বলে ডিওডেনাল আলসার। ওকে, তোমাদেরকে একটা ছোট্ট মজার কথা বলে দেই। পাকস্থলীর গ্যাস্ট্রিক আলসার এবং ডিওডেনাল আলসার কিভাবে পার্থক্য করবা। তুমি যদি কখনো বুকে জ্বালা পোড়া নিয়ে যাও, ডাক্তার সাহেব তোমাকে জিজ্ঞাসা করবে যে আপনার ব্যথাটা কখন হয়, খাইলে বাড়ে নাকি খাইলে আরাম লাগে। দেখো, পাকস্থলীর আলসার এবং ডিওডেনাল আলসার দুইটা কিন্তু দুই জায়গায়। খাইলে বাড়ে নাকি খাইলে আরাম লাগে, বলো তো কোনটা পাকস্থলীর আলসার নাকি ডিওডেনাল আলসার, কোনটা খাইলে বাড়বে? বুদ্ধি করে বলো তো, কার মাথায় বুদ্ধি আছে? খাইলে বাড়বে কোনটা? ইফতেখার, গত ক্লাসের স্লাইড পাও নাই কেন? গত ক্লাসের স্লাইড তো দিয়ে দেওয়ার কথা ইফতেখার। আমি ক্লাসের উপরেই সাধারণত আপডেট করে দেই, এসিএস এর পেজে, বা আমি যেখান থেকে ক্লাস নিচ্ছি সেখানেই দেখো। তারপরে একবার চেক করে দিব, আজকেরটা দিয়ে দিব, চিন্তা করো না। এই পেজে আপডেট করে দিব, প্রত্যেকটা স্লাইডই আমি চেষ্টা করবো 4টা স্লাইডই দিয়ে দেওয়ার। ও, আগের নোটেই তো সবগুলো থাকার কথা, মানে যেই ড্রাইভ লিঙ্কটা দেওয়া। আমি দিন দিন শুকনা হয়ে যাচ্ছি। বলো তো খাইলে বাড়ে কোনটা? ইয়েস, পাকস্থলীর আলসার খাইলে বাড়বে। কারণ ভেরি গুড, তুমি যখনই খাবা তখনই সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসবে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে কি? জ্বালা পোড়া। তাহলে খাইলে বাড়ে কোন আলসার? পাকস্থলীর আলসার। ফলে এই মানুষগুলা কি হবে? এই মানুষগুলোর ওজন থাকবে কম, এই মানুষগুলার ওজন কম থাকবে, এরা শুকনা হবে, চিকনা। কারণ এরা খাইলেই ব্যথা করবে, এরা খাইতেই চাইবে না, খাইতেই সাহস পাবে না। বোঝাতে পারলাম? অপরদিকে ডিওডেনাল আলসার, এটা খাইলে এটাতে আরাম লাগে, ঠিক তার উল্টা। কারণ ডিওডেনামটা নিচে, এবং ডিওডেনাল আলসার এখানে যেটা গুরুত্বপূর্ণ কথা, যে আপাতত আগে এটুকু জানো যে আরাম লাগে কোনটা? ডিওডেনাল আলসার। না খাইলে বুক জ্বলে, বুঝবা? মানে না খাচ্ছে না, পেট জ্বলতেছে, তখন খাইলো আরাম পাইলো, এটার নাম ডিওডেনাল আলসার। ফলে এদের কিন্তু ওজন ঠিক থাকে, ওজন স্বাভাবিক থাকে। তুমি বলতে পারো যে ভাইয়া কেন? যখন পেট খালি থাকে তখন ডিওডেনাল আলসারের উপর থেকে, যে পাকস্থলী থেকে
HCl এসে ডিওডেনামে ঝামেলা করে, কিন্তু যখনই খেয়ে ফেললো এই HClটা ডিওডেনামের উপরে কাজ করা বন্ধ করে দিয়ে খাদ্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ফলে ডিওডেনামে এসে আর কেউ HClটা বিরক্ত করতে পারে না, ফলে এর খাইলে আরাম লাগে। কারণ যখন পেট খালি থাকে পাকস্থলী থেকে HClটা নিচে এসে একটু চাপ দেয়, এর সাথে গ্যাঞ্জাম করার চেষ্টা করে। যখনই খাইলো তখন HClটা তো ব্লক হয়ে গেল, খাবারের সাথে লেগে গেল, খাবারের উপরে গ্যাঞ্জাম করা শুরু করলো, তখন এর একটু আরাম লাগে, ডিওডেনাম একটু শান্তি পায়, এই জন্য খাইলে আরাম লাগে। এই মানুষগুলোর ওজন স্বাভাবিক থাকে বা অনেক সময় বেশি থাকে। তুমি দেখবা যে ডাক্তার এই প্রশ্নটা করবে। তাহলে এই তো 2 রকম আলসার আছে, 2 জায়গায় হয়, তোমাকে আমি জানিয়ে দিলাম, এগুলো জাস্ট জানার জন্য বলে দিলাম। ওকে, আরো 2 থেকে 3টা পড়া, বাপরে বাপ, এইটাই আজকে লাস্ট পড়া। এখানে 4 থেকে 5টা রোগের কথা বলা আছে, তুমি এখানে তাকায় দেখো যে কি কি রোগের কথা বলা, তুমি তাকায় দেখো। একটা হলো পিত্তে পাথর, গল স্টোন, দেখো ভয়ঙ্কর। কয়েকদিন আগে একটা ছবি দিছি, তোমরা মনে দেখোনি, আমার একটা পেজ আছে ডাক্তার তোফায়েল আহমেদ, বাংলায় লিখবা, দেখো বিশাল বড় গল স্টোন হয়েছে, বিশাল বড়, ছবিটা দেখো। আমি হয়তো এটা এইচডি গ্রুপে শেয়ার করেছিলাম, ডিএমসি ড্রিমার্সেও শেয়ার করেছিলাম, আমার ডক্টর তোফায়েল আহমেদ। এই যে দেখো পিত্তথলিতে এইখানে দেখো ছোট ছোট পাথর হবে, দেখছো পাথর, মানে ভাই এটা কি এমনি পাথর নাকি আসল পাথর? আরে আসল পাথর, ক্যালসিয়াম কার্বনেট পাথর। তবে ক্যালসিয়াম কার্বনেটই যে সবসময় হবে তা না, অনেক অন্য পাথরও হয়, গল স্টোন, পিগমেন্ট স্টোন হয়, ক্যালসিয়াম বিলিরুবিনেট হয়, অনেক রকমের পাথর হয়, এটা সত্যি। দেখো এই যে পাথর, এইটা পরে কি করতে হয়, কারো যদি হয় তাহলে আমরা কি করি, এই যে গল ব্লাডারটা কেটে বাদ দিয়ে দিই, এটার নাম গল স্টোন ডিজিজ। প্রচন্ড 5 কেজির পাথর, সো অনেক রকম পাথর বের হতে পারে পাকস্থলী থেকে। সো তুমি এখানে তাকায় দেখো, এটাকে বলে গল স্টোন। এখান থেকে এমসিকিউ কি আসবে, এই পড়াগুলো কিন্তু আগে ছিল না। পাথরগুলো কিভাবে তৈরি হবে তাকায় দেখো, ক্যালসিয়াম, বিলিরুবিন, কোলেস্টেরল, এই সবগুলো মিলিত হয়ে এরা পাথর তৈরি করে। পাথরগুলো ছোট ছোট হয়, মোটর দানার মতো বা ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো, ঠিক আছে? ওকে, সো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই যে যেখানে থাকে সেখানে ব্যথা হবে, ডান পাশে ব্যথা হবে, এই জায়গাতে ব্যথা হবে, বুকের পেটের ডান পাশে উপরের দিকে, হ্যাঁ। এবং সাধারণত যেহেতু পিত্তথলির সাথে সম্পর্ক চর্বি জাতীয় খাবারের, গতদিনই তোমাকে বলেছি ইমালসিফিকেশন করে, চর্বি খাবার খাবা, চর্বি খেলেই তোমার পেটে ব্যথা হবে, বমি হবে, জ্বর হতে পারে, এইটা হলো তোমার পিত্তথলির ব্যথা। এবং এই পাথরটা ছবি দেখো, এই যে দেখো পাথরটা, এই যে পাথর, এই পাথরটা এখান থেকে বের হলো, বের হয়ে এই জায়গাতে আটকে গেল। আটকে গেলে এখান থেকে তো আর, এখানে তো পিত্ত জমা থাকে এখানে, পিত্ত তো আর বের হতে পারবে না, ফলে পিত্ত এখান থেকে রক্তে চলে যাবে। পিত্তের মধ্যে থাকে বাইল, এই বাইল থেকে তৈরি হয় ধরো বিলিরুবিন, বা এর মধ্যেই বিলিরুবিন থাকে আসলে, এই বিলিরুবিন থেকে হয় জন্ডিস। তাহলে কারো যদি পিত্তথলিতে পাথর হয় তার জন্ডিস হতে পারে। তোমরা অনেকেই বুঝো নাই, আর একবার বলছি, এখানে তো পিত্ত থাকে, পিত্ত মানে বাইল, বাইল নামটা শুনেই বুঝতে পারতেছো এর মধ্যে বিলিরুবিনও থাকবে, বিলিরুবিন থাকে, বিলিরুবিন। কোনো কারণে এই পাথরটা এই জায়গায় রাস্তাটা ব্লক করে দিল, এই পাথরটা ব্লক করে দিল, ফলে প্রচন্ড পেট ব্যথা তো হবেই, প্রচন্ড ব্যথা তো হবেই। যখনই বিলিরুবিন বের হতে চাই, বাইল বের হতে চাইবে, এখানে যেতে চাইবে, যেতে পারবে না, প্রচন্ড ব্যথা হবে। প্লাস এখানে এই যে বিলিরুবিন আছে, এই বিলিরুবিনটা তো বের হতে পারলো না, এটা রক্তে চলে যায়, রক্তে, আর রক্তে গেলে বিলিরুবিন বেড়ে যাওয়াকেই বলে জন্ডিস, এটা তোমাকে গতদিন বলেছি। তাহলে এর ফলে জন্ডিস হয়। কমন রোগ, খুবই কমন রোগ, নিয়মিত পাওয়া যায়, নিয়মিত তুমি এই রোগ পাবা। সো তুমি এখানে তাকায় দেখো, পিত্তথলি থেকে বের হতে পিত্তথলিতে আটকে যায়, তখন বিলিরুবিনের বিপাক বন্ধ হয়, জন্ডিস হতে পারে, এগুলোই তোমাকে বলে দিলাম, ঠিক আছে? ওকে, লাস্ট ওয়ান, এবার নামটা দিছে, আর 2টা আছে, বিরক্তিকর বাওয়েল সিনড্রোম, বিরক্তিকর বাওয়েল সিনড্রোম, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, আইবিএস, পরীক্ষায় এমসিকিউ আসবে। আইবিএস মানে কি? ইরিটেবল বাওয়েল সিনড্রোম মানে কি? ইরিটেবল মানে বিরক্ত, আমাকে ইরিটেট করো না তো, এইটা বাংলাদেশের এই মুহূর্তে জাতীয় রোগ। আইবিএস এই মুহূর্তে জাতীয় রোগ, হজমের সমস্যা। বিশ্বাস হয় না? ইউটিউবে সার্চ দাও, জাস্ট লেখো আইবিএস, এক একটা ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ, এবং এক একজন এক একটা সমাধান দিচ্ছে। বিশ্বাস করো কোনো সমাধানেই কাজ হচ্ছে না, কারণ আসলে কোনো সমাধানে কাজ হওয়া সম্ভব না তো ভাই। এটার রোগটা এখনো বিজ্ঞানীরাই
আমরা ডাক্তাররা এটা পুরোপুরি সমাধান এখনো পুরোপুরি জানি না, তো এটা সমাধান ইউটিউব কিভাবে দিবে? তো নামই তো দেখো আইবিএস। এই রোগটাতে আইবিএস মানে কি? ইরিটেবল, রোগীও বিরক্ত, ডাক্তারও বিরক্ত। রোগী বিরক্ত কারণ সে সহজে ভালো হবে না, একবার হলে সহজে ভালো হবে না। ডাক্তার বিরক্ত কারণ সে রোগীটাকে সহজে ভালো করতে পারতেছে না, ডাক্তারও রোগীকে ভালো করতে পারতেছে না। সো এইটা একটা হার্ড টু ট্রিট, চিকিৎসা করা কঠিন এই রোগে। কি বলা আছে দেখো, ইরিটেবল বায়োল সিনড্রোম, এটা পাকস্থলী পরিপাক নালী ঝামেলা। কি হয় দেখো, মাঝে মাঝে পেট ব্যথা হয়, তারপরে পেটে মনে হচ্ছে চাপ ধরে আছে, পেট ফুলা, খাইলেই পেট ফুলে গেল, মনে হচ্ছে পেটটাতে গ্যাস, কখনো ডায়রিয়া, আবার কখনো কোষ্ঠকাঠিন্য, এইরকম হতে পারে, বা কখনো দুইটাই। দেখতে পাচ্ছ অনেক ধরনের গ্যাঞ্জাম। দেখো আইবিএস এর কারণ এখনো ঠিক মতো জানা যায় নাই, ফলে কিছু কিছু মানুষ তাদের এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, চিকিৎসকের উপদেশ মেনে কমানো যেতে পারে। তো আইবিএস এ দেখা যায় যে কিছু খেলেই পেটটা ফুলে গেল, দেখবা বদ হজম। আপাতত তুমি এটাকে সহজভাবে ধরে নাও যে আইবিএস এর সবচেয়ে নর্মাল কথা হলো বদ হজমের সমস্যা। দেখবা যে কিছু মানুষ পেটের সমস্যা, তোমার বাসায় আসছে, বলবে যে আমার তো ভাবে আইবিএস আছে, শাক খাবো না, দুধ খাবো না, এইটা খেলে আমার বেড়ে যায়। তো এগুলো নানাবিধ, এখন এটা নিয়ে প্রচন্ড গবেষণা চলছে। আমরা এক্স্যাক্টলি কারণটা এখনো পুরোপুরি ফাইন্ড আউট করতে পারিনি, এক্স্যাক্টলি কেন হচ্ছে আইবিএস। যেদিন পুরোপুরি কারণটা ধরা পড়বে সেদিন সেই পথে চিকিৎসা আবিষ্কার হবে এবং আইবিএস চিকিৎসা করে ফেলা যাবে। যেমন ডায়রিয়া, 3টা ওষুধ 4টা ওষুধ 2-3 দিন খাইলে তোমার ডায়রিয়া ভালো হয়ে যায়, আইবিএস সহজে ভালো হবে না। আমি নিজে আমার আত্মীয় স্বজনকে ভালো করতে পারতেছি না, বুঝতে পারলাম সম্ভব না, কারণ এটা। এবং ডাক্তারের প্রতি ডাক্তারও কিছুটা মন খারাপ করে, কারণ আইবিএস এর রোগী সহজে ভালো হয় না, ভাবে যে কি ডাক্তার ওষুধ ভালো দিল না। কিন্তু ডাক্তারের তো কিছু করার নাই, ডাক্তারের তো আসলে খুব বেশি কিছু করার নাই। লাস্ট ওয়ান, ওকে, লিভার সিরোসিস। ওকে ফাইন, আর 2টা টপিক রেশ বেডটা। তো লিভার সিরোসিস মানে কি? লাস্ট স্টেজ। এই টপিকটা পরে শেষ করে ফেলবো, আজকে রাতে তো 1টার দিকে খেলা আছে, তাই না রে? একদম আমরা বার্সার সাপোর্টাররা এদের কাউকে সাপোর্ট দিব না, 2টাই হারলে সবচেয়ে ভালো হতো, বাট ফাইন, দেখার জন্য দেখা যেতে পারে। ওকে, এটা কাদের ক্লাস হচ্ছে? এটা 26 ব্যাচের ক্লাস হচ্ছে। লিভার সিরোসিস মানে লিভারের 12টা বেজে গেছে, লিভার ডান, লিভার একদম নষ্ট হয়ে গেছে, এইটার নাম লিভার সিরোসিস। পরীক্ষায় প্রশ্ন আসবে, স্থায়ীভাবে লিভারের 12টা ক্ষত, স্থায়ী ক্ষত তৈরি হয়, এটার নাম কি? লিভার সিরোসিস। কোন কোন জীবাণু করে? হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। বুঝাতে পারলাম? এবং এটার একটা বড় কারণ, হেপাটাইটিস বি আর সি ছাড়াও লিভারে চর্বি জমে যাওয়া, লিভারে চর্বি জমে যাওয়া এটার একটা বড় কারণ। বুঝাতে কি পেরেছি? এছাড়াও যারা মদ খায়, যাদের এই যে ঝামেলা থাকে, পিত্তথলিতে পাথর থাকে, যাদের একটা রোগ আছে উইলসন রোগ, নামটা জেনে রাখো, একটা এনজাইমের অভাব, দেখো আলফা অ্যান্টিট্রিপসিনের অভাব, এইগুলোর অভাবে তোমার লিভার সিরোসিস হতে পারে। তো সিরোসিস জাস্ট জানা, তোমার জাস্ট এখান থেকে 2টা লাইন থেকে এমসিকিউ আসবে, কোন কোন জীবাণু করে, আর কিছু আসবে না। মনে রাখবে একবার সিরোসিস হয়ে গেলে, কারো যদি একবার লিভারটা সিরোসিস হয়, এক মূল চিকিৎসা লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া ওকে ভালো করা সম্ভব না। মূল চিকিৎসা লিভার ট্রান্সপ্লান্ট, মনে রাখবা। তবে সিরোসিসের অনেকগুলো লেভেল আছে, অনেকগুলো গ্রেড আছে। লাস্ট স্টেজে আমরা ট্রান্সপ্লান্টের কথা চিন্তা করি, আর্লি স্টেজে 1, 2, 3 এগুলোতে বিভিন্ন রকম চিকিৎসা আছে। তবে সিরোসিস খুবই খারাপ, তোমার জীবনের আয়ু মিনিমাম 10 বছর কমে যায়। অ্যাপেন্ডিসাইটিস তোমরা আগে থেকেই জানো, আমাদের অ্যাপেন্ডিক্সে যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় সেটাকে বলে অ্যাপেন্ডিক্স আমরা জানি সাধারণত তোমাদের বয়সে বেশি হয়, 10 থেকে 30, এই বয়সে সবচেয়ে বেশি দেখা যায়। খুব বেশি হলে আমরা অ্যাপেন্ডিক্সটাকে কেটে বাদ দিয়ে দিই। রিডিং পড়লেই বুঝতে পারবে, এখান থেকে জাস্ট এইটাই আসবে কাদের বেশি হয় অ্যাপেন্ডিসাইটিস পুরো নামটা, মানে অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে? পেট ফাঁপা কোনো রোগ না, অনেক কারণে হতে পারে, এটা কোনো বিষয় না। বদহজম, ফ্ল্যাটুলেন্স, আমাদের অনেকের পেট ফেপে থাকে, নানাবিধ কারণ, এটা কোনো ব্যাপার না। এবং এই ওষুধগুলো তো অবশ্যই খাওয়া না। এগুলো ওষুধ কেন দিয়েছে? এগুলো নেভার এগুলো কখনোই খাওয়া উচিত না, ওকে ঠিক আছে। কি আসছে নাকি? কতক্ষণ?
সো দ্যাটস অল। তাহলে আমরা আজকে মোটামুটি কিছুটা ডাক্তার হয়ে গেলাম। আমরা আজকে কিছুটা ডাক্তার হয়ে গেলাম। কালকের দিনে নেক্সট ক্লাসে মানে আগামীকালকের ক্লাসটা আমরা এই সময় শুরু করবো 10টা 9:30 দিকে শুরু করার চেষ্টা করবো, 9:30। কালকে 11টার মধ্যে ক্লাস শেষ করে ফেলবো। সো আগামীকালকের ক্লাস যেহেতু আমাদের হাতে সুযোগ আছে, আমরা 9:30 শুরু করব। ওকে, থ্যাংক ইউ। আই থিঙ্ক দ্যাটস ডান। ইনশাল্লাহ ডিএমসিতে আমি কাপ লেকচার দিব মানে ওকে। সো প্রিয় ভাই ও বোনেরা যারা এতক্ষণ রাত 12টা 15 পর্যন্ত ক্লাস করছো, আল্লাহ পাক তোমাদের ডেডিকেশন কবুল করুক, আল্লাহ পাক তোমাদের কবুল করুক। সবাই আমরা একসাথে বলি আমিন। তো কালকের ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। তোমরা নোট সাবমিট করো। আজকে যেহেতু পুরো ক্লাসটা মিলেই কালকে মিলে আমরা জার্সি দিব 3 জনকে। ওকে, ঠিক আছে, বোঝাতে পারলাম? অর্ণব, রুটিন পেয়ে যাবা। অলরেডি রুটিন আমরা বানাই ফেলেছি। রুটিন পেয়ে যাবা ইনশাল্লাহ অর্ণব। পেইড গ্রুপেই রুটিন পেয়ে যাবা, আমরা পাবলিকলিও দিয়ে দিব। নো প্যারা। সবাই ইনশাল্লাহ। গুড নাইট। সো আমরা 12টা 15 বাজে, আমি কখনোই বেশি দীর্ঘক্ষণ ক্লাস নিতে চাই না। কালকে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, টি শার্টটা তো পৌঁছাইলো না, মানে আমাদের পর্যন্ত আসার কথা, পুরোপুরি পৌঁছালো না ইনশাল্লাহ। সো দ্যাটস অল ফ্রম হিয়ার। আমরা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ যে শুরু থেকে ছিল কমেন্ট করলে। থ্যাংক ইউ।